রেকর্ড স্টার্ট হলে বলবে। স্টার্ট জি হয়েছে? জি ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন চ্যাপ্টার পড়তে যাচ্ছি আমরা আজকে? তাহলে টপিকটা বলো। চতুর্থ পার্ট 4 পড়বো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আর কি? মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা, পৃথিবীর না প্রধান না না রাজনৈতিক না, অঞ্চল, চতুর্থটা শুধু চতুর্থটা বাংলাদেশের পড়বো, ভৌগোলিক বাংলাদেশের অবস্থা ও ভৌগোলিক অবস্থান, পরিচিতি ভৌগোলিক এবং অবস্থান, পরিচিতি এবং প্রশাসনিক প্রশাসনিক অঞ্চলসমূহের অঞ্চল বর্ণনা। ভিত্তিক মানচিত্র অঙ্কন এবং বাংলাদেশ মানচিত্রে প্রশাসনিক অঞ্চল প্রদর্শন। সব না, আমরা চতুর্থ লেসনটা শুধু পড়বো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল বর্ণনা, এটাই শুধু পড়বো। বাকিগুলো এই যে পঞ্চমটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই প্রথম 3টা পড়বো। হ্যাঁ, এই নিচের গুলো আগে পড়লে আমাদের সুবিধা হচ্ছিল মানচিত্র জানার ক্ষেত্রে, সে কারণে আমরা এতদিন নিচের গুলো পড়েছি, পিছনের গুলো পড়েছি। ম্যাম বলো। ম্যাম 5 নাম্বারটা তো পড়তে পারি নাই। 5 নাম্বার আমরা আজকে পড়তে যাচ্ছি না, ওটা পড়তে হবে না। জি আমরা 4 নাম্বারটা পড়ছি আজকে। দেখি 4 নাম্বারটা শুরু হলো তোমার, এই যে এইখানে আমরা ছিলাম। তো সকালে কারেন্ট যাওয়াতে আমরা ডিসকাস করতে পারি নাই বেশি। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জানছিলাম, পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল। ভৌগোলিক অবস্থান জানার জন্য আমি তোমাকে নিজেকে উদাহরণ দিতে বলেছিলাম, বাংলাদেশের জায়গায় তোমাকে বসাতে বলেছিলাম, তোমার ফ্যামিলি বসাতে বলেছিলাম যে তোমার পরিবারের ভৌগোলিক অবস্থান, তোমার পরিবারের পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল বা বিভাগগুলো আমরা পড়বো। তাহলে তোমাদের অবস্থান কোথায়, সাভারে, বাংলাদেশে, কিংবা এশিয়া মহাদেশে, কিংবা পৃথিবীর কোন জায়গায় তোমরা আছো সেটা পড়বো। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে আমরা তাই পড়বো। বাংলাদেশ পৃথিবীর কোন জায়গায়, উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে সেটা পড়বো। ঠিক কোন অক্ষাংশে নাকি কোন দ্রাঘিমাংশে সেটা পড়বো। তারপরে পরিচিতি, তোমাদের বাড়ির পরিচিতি মানে কি, তোমাদের বাড়িতে কয়জন মানুষ, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, কি নামে পরিচিত হয়। তাহলে বাংলাদেশের পরিচিতি মানেও বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি পড়বো, পরিচিতি। তার আশেপাশে কোন প্রতিবেশী আছে, ভারত আছে না আর কোন কোন দেশ আছে, বাংলাদেশ দেখতে কোন সাইজের, তোমার পরিচিতি যেমন কিভাবে করে, তুমি লম্বা, বেটে, সাদা, ফর্সা, সেটা দিয়ে তোমার পরিচয়টা জানা যায়। ঠিক বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে বাংলাদেশকে ত্রিকোণাকার না চতুর্ভুজাকার না আঁকাবাঁকা কিরকম, সেটাই হচ্ছে পরিচিতি। এবং তার কতটুকু দৈর্ঘ্য, লম্বা, কতটুকু প্রস্থ, তারপরে কতটা সীমানা কোন দেশের সাথে, এগুলো হচ্ছে তার পরিচিতির অংশ। তারপরে তার জলবায়ু কেমন, হ্যাঁ, তার ভূপ্রকৃতি কেমন, ভূপ্রকৃতি মানে কি বুঝেছিলাম এখানে, উঁচু ভূমিটা কোন প্রকৃতির, অর্থাৎ উঁচু প্রকৃতির না নিচু প্রকৃতির, পাহাড় না পর্বত, এইভাবে থাকে নাকি নিচু ভূমি, নিচু ভূমি থাকলে কতটুকু নিচু ভূমি, নদী থাকলে কেমন নদী, এগুলোই হচ্ছে তার পরিচিতি। তারপর প্রশাসনিক অঞ্চল, সেটা হচ্ছে আমরা অলরেডি গত ক্লাসে পড়েছি, বাংলাদেশের 8টা ডিভিশন আছে, 8টা বিভাগ আছে, 8টা ভাগে ভাগ করা হয়েছে প্রশাসনিক সুবিধার জন্য। এই এক একটাকে বলা হয় প্রশাসনিক অঞ্চল। আবার এই প্রত্যেকটা অঞ্চলকেও আবার অনেকগুলো জেলাতে ভাগ করা হয়েছে, এই জেলাগুলোকেও এক একটা প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত। তো যেমন আমরা আরেকটু মানচিত্রে দেখব, প্রথমে দেখছি হচ্ছে ভৌগোলিক অবস্থান। এই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন জায়গায় একটু বলো তো, আমাকে কোন জায়গায় দেখে, কোন জায়গায় মনে হচ্ছে, আনমিউট করে তারপরে বলো, কথা শোনা যাচ্ছে না। এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে, গুড। তারপরে আর কি কি বলা যায়, উত্তর দিকে। উত্তর গোলার্ধে না দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে, গুড। তারপরে আর কি কি বলা যাবে, এটা যদি আফ্রিকা বলি, আফ্রিকার কোন সাইডে বলবো, আফ্রিকার উত্তর দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে। তারপরে হচ্ছে যদি প্রশান্ত মহাসাগর বলি, প্রশান্ত মহাসাগরের কোন দিকে, পশ্চিমে, পশ্চিমে, গুড। তাহলে অনেকগুলো বিষয় তোমরা বুঝতে পারছোই। এবার আমরা অবস্থানগত আরো একটা, এটা তো আপেক্ষিক অবস্থান, এতক্ষণ পড়লাম আমরা রিলেটিভ অবস্থান। তো অর্থাৎ এশিয়ার আপেক্ষিকে কোন সাইডে, তারপরে হচ্ছে আবার আফ্রিকার আপেক্ষিকে এটা আবার পূর্ব হয়ে যায়,
প্রশান্ত মহাসাগরের আপেক্ষিকে আবার পশ্চিম হয়ে যায়, এরকম আপেক্ষিক অবস্থান। আর নিরপেক্ষ অবস্থান কোনটা, যেটা আমরা গত ক্লাসে পড়েছি, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর, এবং 88 ডিগ্রি 1 মিনিট দক্ষিণ কি জানি পূর্ব থেকে 92 কত যেন এটা 92 ডিগ্রি নাকি 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব। তো এটা পড়েছিলাম, এটা গতকাল ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, এবং যদি কারো মনে না থাকে আমরা চেষ্টা করব তোমাদেরকে রেকর্ডিং গুলো পাঠিয়ে দেওয়ার গত ক্লাসে। আর তোমরা যারা জানো তারা তো আপলোড দিবা, মানে একটু সেন্ড করে দিবা পরস্পরকে বা গ্রুপে দিবা, তাহলে হয়ে যাবে। তো অবস্থান আমরা বুঝলাম। এরপরে বাংলাদেশের পরিচিতি এবার জানবো, অর্থাৎ দেখতে কিরকম, চারকোণাকার না ত্রিভুজাকার। আমরা দেখতে পাচ্ছি দেখতে চারকোণার মতো, তার মধ্যেও আবার ঠিক যে চারকোণ তাও না, তার গঠনটা আমরা দেখতে পাচ্ছি। আবার তার প্রতিবেশী কারা দেখা যাচ্ছে এখানে, ইন্ডিয়া, নেপাল, ভুটান, হ্যাঁ, তারপরে হচ্ছে মায়ানমার, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো ডিটেল পড়বো, ধীরে ভিতরে আছে। আমরা একটু এই পেজে একটু সামান্য টাচ দিব। এইখানে এবার পড়বো আমরা প্রশাসনিক অঞ্চল। দেখো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল আমরা জানি 8টাকে আরো ভাগ করেছে 64টা। সেই 64টাকে আরো অনেক উপজেলায় ভাগ করেছে, জেলায় ভাগ, সরি উপজেলার পরে কি এর চেয়ে ছোট জায়গাগুলোকে কি বলে, অঞ্চলগুলোকে থানা কিংবা পৌরসভা, মৌজা, তারপরে ইউনিয়নে ভাগ করা হয়েছে, ইউনিয়নকে আবার অনেকগুলো গ্রামে ভাগ করা হয়েছে। এইগুলো ছোট ছোট প্রশাসনিক অঞ্চল ভাগ করা হয়েছে। আমরা এখানে একটা পিরামিডের সাহায্যে আমি দেখিয়েছি বাংলাদেশে কি পড়বো সীমানা, পড়বো অবস্থান, তারপরে পড়বো হচ্ছে আয়তন, পড়বো জলবায়ু। এগুলো সবই বাংলাদেশের পরিচয়ের এক একটা অংশ। তোমার পরিচয় দিতে কেমন, তোমার হাত কেমন, পা কেমন, তুমি কেমন, তোমার বাবা কেমন, এগুলো সব মিলে তোমাদের ফ্যামিলির পরিচয়। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে তার সীমানা কত, অবস্থান কোথায়, আয়তন কত, জলবায়ু কত, প্রকৃতি কত, ভূপ্রকৃতি কেমন, উঁচু নিচু, এসব আর কি। জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ, বিবিধ, বিবিধ মানে স্বাধীন কবে হয়েছে, বাংলাদেশকে চেনার জন্য আরো যা যা লাগে আর কি, তাই বিবিধতে। আমি একটু বড় মানচিত্রে দেখি বাংলাদেশের অবস্থানটা। একটু আগেই তোমরা এটা খুব ভালো করে আমাকে বলেছো, এটা আর বলার এই মুহূর্তে যথেষ্ট আমরা বলেছি, আর তাহলে দরকার নেই। আমরা এরপরে বাংলাদেশের পরিচিতি, ভৌগোলিক অবস্থান দেখেছি, এবার পরিচিতি সহ ভৌগোলিক অবস্থান দেখব। দেখো তো পরিচয় যদি বলি, প্রথমেই আমি মানে এটা তো সীমানা, তারপরে হলো তোমার কত কিলোমিটার, এগুলো আমি আরেকটু পরে তোমাদের আরো বেশি বলবো। এখন আমি মূলত তাদের তারিখটা দেখি, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কারা কারা আছে, কোন প্রতিবেশী আছে সেটা দেখি। আমাকে বলো দেখি, বাংলাদেশের বাম সাইডে কোন দেশ আছে প্রতিবেশী, কে? ইন্ডিয়া। ইন্ডিয়া, গুড। তারপরে উত্তর সাইডে কাকে কাকে দেখা যাচ্ছে? নেপাল, ভুটান, ইন্ডিয়া। ইন্ডিয়া, গুড। এরপরে বাংলাদেশের পূর্বে কাকে কাকে দেখা যাচ্ছে? মায়ানমার হচ্ছে একেবারেই পূর্বে, এবং কোন পূর্বে, দক্ষিণ পূর্বে না উত্তর পূর্বে? যারা দিক বুঝো না তাদের জন্য আবার ক্লিয়ার করে দিচ্ছি, আমি অনেক ভালো করে ক্লিয়ার করেছিলাম। উত্তরটা হচ্ছে মানচিত্রের উত্তরটা, উপরের দিকটা হচ্ছে উত্তর। তাহলে বিপরীত দিকটা কোনটা? নিচটা দক্ষিণ। বামটা হচ্ছে তোমার পশ্চিম, তাহলে ডানটা কি? পূর্ব। তাহলে তুমি শুধু মনে রাখবা দুইটা, উত্তর আর পশ্চিম। উপরের দিকে উত্তর, বামে পশ্চিম, বাকিটা বিপরীত। উত্তরের বিপরীতে দক্ষিণ, পশ্চিমের বিপরীতে পূর্ব। তাহলে উপর আর বাম মনে রাখবে, উত্তর আর পশ্চিম মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমি যে মায়ানমারকে তুমি দক্ষিণ পূর্বে নাকি উত্তর পূর্বে? দক্ষিণ পূর্ব। তাহলে বাংলাদেশের উত্তর পূর্বে কারা আছে? উত্তর পূর্বে ইন্ডিয়া আছে। আচ্ছা, ইন্ডিয়া আছে। তাহলে আমি যদি উত্তর পূর্ব উত্তর দক্ষিণ না বলে শুধু পূর্বে বলি, তাহলে কারা কারা আছে? ইন্ডিয়া, দেখো ইন্ডিয়ার মানচিত্র তোমরা দেখো, এই যে আমার কার্সর খেয়াল করো, পুরোটাই ইন্ডিয়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই পুরোটাই ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়া
আমরা মাথা নাড়লেই বাংলাদেশ যেদিকেই মাথা তুলে তাকায় সবখানে ইন্ডিয়াকেই দেখতে পাওয়া যায়, অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে চেপে ধরেছে এরকম। আবার দেখো এই বাম থেকে শুরু করো অর্থাৎ পশ্চিম থেকে দেখো ইন্ডিয়ার বর্ডার, ইন্ডিয়ার এলাকা, ইন্ডিয়া, এটা পুরাটাই ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার সীমানা, এখানে নেপাল কিন্তু অনেক উপরে উত্তরে, ইন্ডিয়া এইখানে পুরো ইন্ডিয়া। বাংলাদেশের এই যে পঞ্চগড়, হ্যাঁ আমি ওই দিন পড়িয়েছিলাম রংপুর বিভাগ, এইখানে ইন্ডিয়া। তাহলে এটা পুরোটাই ইন্ডিয়া, এটা পুরোটাই ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া, এই যে পুরোটাই ইন্ডিয়া, দেখতে পাচ্ছ? অর্থাৎ বাংলাদেশের পুরো মাথার উপরে পুরোটাই ইন্ডিয়া, বুঝতে পেরেছো? চারিদিকে ইন্ডিয়া, শুধু দক্ষিণে একটু সে ফাঁকা পেয়েছে, যেদিকে তার দক্ষিণে বঙ্গোপসাগর আর এক সাইডে হচ্ছে মায়ানমার। আমি কি পরিচয়টা ক্লিয়ার করতে পেরেছি তার? জি ম্যাম। হ্যাঁ, এবার যদি তোমাদেরকে আবার বলা হয় আমাকে শুধু পশ্চিম বলো, বাংলাদেশের পশ্চিমে কোন কোন প্রতিবেশী আছে? ইন্ডিয়া, পশ্চিমে তো ম্যাম ইন্ডিয়া। শুধু ইন্ডিয়া। ইন্ডিয়া। উত্তরে, উত্তরে ইন্ডিয়া, নেপাল, নেপাল, ভুটান। ভুটান। হ্যাঁ, তারপরে পূর্বে ইন্ডিয়া, মায়ানমার। ইন্ডিয়া, মায়ানমার। হ্যাঁ, আর দক্ষিণে দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরই আছে দক্ষিণে। বে অফ হ্যাঁ, বাংলা। কিছু যেহেতু মায়ানমারের সীমানা আরো এদিকে আছে, মায়ানমারকেও ইনক্লুড করা যায় কখনো কখনো। আচ্ছা, এবার আমরা তার প্রতিবেশী সহ প্রতিবেশীদের পরিচয় দেখলাম। এবার আর কি পরিচয় আমরা দেখতে পারি দেখি। প্রশাসনিক অঞ্চল, এই যে প্রশাসনিক অঞ্চল আমি ওই দিন তোমাদের পড়িয়েছি, এটা হচ্ছে রংপুর, এটা হলো রাজশাহী, এটা ময়মনসিংহ, আর এটা হচ্ছে তোমার কি ঢাকা, এটা সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা। যদিও আমি তোমাদেরকে আজকে আবার একটু দেখানোর চেষ্টা করব কিভাবে এটা ক্লিয়ার করা যায়। হ্যাঁ, এবার এই পরিচিতিটা আমি একটু ক্লিয়ার করব। কি কি পড়ব বলছিলাম? সীমানা পড়ব, অবস্থান পড়ব, আয়তন পড়ব, জলবায়ু পড়ব, ভূপ্রকৃতি পড়ব, জনসংখ্যা পড়ব, প্রশাসনিক বিভাগ পড়ব, বিবিধ পড়ব। এখন সীমানা, সীমানা দেখার জন্য বাংলাদেশের সীমানায় কারা কারা আছে একটু আগে আমরা কাদেরকে পেয়েছি সীমানাতে? পশ্চিম থেকে ঘুরো। ইন্ডিয়া, নেপাল, ভুটান, তারপর ইন্ডিয়া, তারপর তাহলে আরো চিটাগং, ভালো তারপর করে মায়ানমার। বুঝাতে গেলে আমরা আগের মানচিত্রতে চলে গেলে ভালো হয়। আচ্ছা, এই যে আমি আগের মানচিত্রতে চলে আসছি, এখানে ভালো করে বুঝাতে পারবো। প্রথমে আমি সীমানা পড়বো। সীমানায় কারা কারা আছে বলো? ইন্ডিয়া, নেপাল, ভুটান, ভূ- ইন্ডিয়া, হ্যাঁ, মায়ানমার। মায়ানমার। ওই দিন যাদেরকে রিভার পড়িয়েছি তারা দেখেছো বাংলাদেশের পদ্মা নদী প্রথমে আমি এঁকেছিলাম, যেটা কিনা ভারত থেকে আসছে। দেখো এই যে নীল কালারের এই পদ্মা নদীটা এদিকে আসছিল। যারা বাইরের কাজ করেছে তারা খুব ভালো করে ক্লিয়ার হতে পারছে এখন। দেখো গঙ্গা, গ্যাঙ্গেস এখানে লেখা আছে, যে ভারতের এখানে অনেক লম্বা হয়ে বাংলাদেশে ঢুকেছে। ভারতে ওকে গঙ্গা নামে ডাকে, আমরা তাকে পদ্মা নামে ডাকি। আবার দেখো এই যে যমুনা, এই যমুনাটা বাংলাদেশের উত্তর দিকে বাংলাদেশে প্রবেশ করেছিল, বাংলাদেশের উত্তর দিক হতে, যেটা আমরা ইন্ডিয়াতে থেকে এসছে দেখছি। ইন্ডিয়াতে তাকে ব্রহ্মপুত্র নামে ডাকে আর আমরা তাকে যমুনা নামে ডাকি। হ্যাঁ, তো যাই হোক, এখন সীমানা আমরা দেখেছি কারা কারা আছে, আমরা বলেছি অলরেডি বঙ্গোপসাগর সহ সীমানা পেয়েছি। এবার আমি সংখ্যা দিক থেকে তাকে সীমানা বলবো, তোমরা একটু আমি মুখে বলবো, তোমাদেরকে বই ঘাটার দরকার নাই, আমার ক্লাস শেষে বই মিলিয়ে নিলে হবে। আর রেকর্ডিং গেলে তো আলহামদুলিল্লাহ আরো মিলাতে পারবে। তো আচ্ছা, তার আগে বলি তোমাদেরকে কি কি কাজটা করতে হবে। আমরা আজকে কি কি পড়বো? ভৌগোলিক অবস্থান পড়বো, এই যে প্রশাসনিক অঞ্চল পড়বো, পরিচিতি পড়বো, তারপরে পড়বো হচ্ছে কাজটা কি সেটা আগে দেখি, তাহলে কাজের উপর নির্ভর করে তোমাদের মনোযোগটা ভালো আসবে। মূল একটু পর আমি তোমাদেরকে মূল্যায়ন করব, জিজ্ঞেস করব বাংলাদেশের সীমানা কত, অবস্থান। দেখো তোমার মাতৃভূমির প্রেক্ষাপটে নিচের ছকটি পূরণ করো, এটাই তোমার কাজের অংশ হিসেবে থাকবে। তাহলে তোমাকে আমাকে আজকে দিতে হবে সীমানা কত, অবস্থান কত, আয়তন কত, জলবায়ু কি বাংলাদেশের, ভূপ্রকৃতি কেমন, জনসংখ্যা কত, প্রশাসনিক বিভাগ কয়টি, বিবিধ অর্থাৎ স্বাধীনতা কবে হয়েছে, এটসেট্রা এটসেট্রা। তাহলে তোমাকে আমার লেকচারে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, তার সীমানা কত, অবস্থান কত, আয়তন কত। হ্যাঁ, জাস্ট একটু ব্রেনে নিলে হবে, এখন যে তোমার সব মুখস্থ করার সুযোগ নাই। হ্যাঁ, আমি তোমাকে অপশন দিব, তুমি আমাকে উত্তর করলেই হবে। এরপরে যে কাজটা আরেকটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভাগ, দেখো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, সাথে বাংলাদেশ পুরোটা। তার কি এত কিছুর কি শিখবো আমরা? এতগুলো বিভাগ যে বললাম, ওই বিভাগের কি শিখবো?
পুরো বিভাগ তো শেখা সম্ভব না, বিভাগের অবস্থান শিখবো, আয়তন শিখবো, অর্থাৎ কোন বিভাগ দক্ষিণে কোন বিভাগ পশ্চিমে এটা শিখবো, আয়তন শিখবো, অবস্থান শিখবো, জনসংখ্যা কত শিখবো, ওই বিভাগের ঘনত্ব কত মানে জনসংখ্যার ঘনত্ব কত এটা দেখবো প্রতি কিলোমিটারে, ওই বিভাগে কোন কোন জেলাগুলো আছে, যেমন ঢাকা বিভাগে যেমন আছে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী। এটা তোমাকে উভয় মুখস্থ করতে হবে না, আমি তোমাকে যে কৌশলটা শিখাবো তোমার ইজিলি তোমার মনে পড়বে, বাসায় বসে বসেই তুমি না হয় মেমোরাইজ করবে, পরে আত্মস্থ করবে। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের আজকের কাজ হবে আমার। তো সে অনুযায়ী তাহলে আমরা কাজটা বোঝার জন্য আমরা পড়াটা বুঝে নিই এবার। হ্যাঁ, এই যে এখানে আমরা ছিলাম সীমানা। সীমানা পড়তে গিয়ে আমি তোমাকে সংখ্যাটা বলি, খেয়াল করো। এটা সীমানা মানে কি, নিশ্চয়ই এই যে বাংলাদেশের দক্ষিণ থেকে এই যে উত্তর হয়ে এখানে কত কিলোমিটার, এখানে কত মিটার মাপতে মাপতে পুরো এই যে আবার এই কোণায় আসে, টোটাল কত কিলোমিটার হয়েছে সেটা মাপবে। এই তো টোটাল কিলোমিটার হচ্ছে 4712 কিলোমিটার তার সীমানা। অর্থাৎ এইখান থেকে হেঁটে যদি কেউ এইখানে হয়ে এখান পর্যন্ত আবার আসে, তাকে 12 কিলোমিটার, 4712 কিলোমিটার, অর্থাৎ প্রায় 5000 কিলোমিটার। বাংলাদেশের মোট আয়তন কত কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। আচ্ছা, তো সেই প্রেক্ষাপটেও তুমি চিন্তা করতে পারো যে 4712 কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা। আয়তন পড়ছি না কিন্তু আমরা, আয়তন তো বলেছি, সীমানা। এবার বলো, এবার আমরা দেখব বাংলাদেশের সাথে, সরি ইন্ডিয়ার সাথে তার সীমানা কত। দেখো তো বাংলাদেশের বেশিরভাগ সীমানায় কোন দেশ অবস্থান করছে, দেখো দেখি এতটুকু পর্যন্ত ইন্ডিয়া। ইন্ডিয়া। তাহলে শুধু দক্ষিণ ছাড়া বাকি চারদিকেই, বাকি তিন দিকেই, চার কোণার মধ্যে দক্ষিণ ভাগ ছাড়া বাকি তিন দিকে ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা যদি প্রায় 5000 কিলোমিটার হয়, হ্যাঁ 4.5 কিলোমিটার, 4712 কিলোমিটার, তাহলে প্রায় 3000-এর বেশি ইন্ডিয়ার সাথে থাকার কথা কিনা বলো? জি ম্যাম। আচ্ছা, তো তাহলে তোমাদের বইয়ের সাথে আমি মিলিয়ে বলবো, বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের সীমানা 3715 কিলোমিটার বইতে লেখা আছে। তো তোমাদের দৃষ্টিতে কি এটা যৌক্তিক কিনা দেখো তো। 3712 কিলো, 4712 কিলোমিটার তার শুধু সীমা নাই, যার মধ্যে 3715 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার সাথে। তোমাদের কি ম্যাচিং হয় তোমাদের চিন্তা অনুযায়ী? জি ম্যাম। আচ্ছা, তাহলে বাকি থাকে কত? মুখস্থ হয়ে গেল। বাকিটা কার সাথে? নিশ্চয় মায়ানমারের সাথে। মায়ানমার। আচ্ছা, তাহলে বাকি থাকে কত? এটা তার মুখস্থ করতে হবে না। 4712 থেকে তুমি 3715 মাইনাস করো, তাহলে কত থাকে? তাহলে যেই পরিমাণটা থাকে তার সাথে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত থাকে, 1000-এর একটু কম, তাই না? বাকি থাকে, হ্যাঁ ওই 1000 কিলোমিটার যে একটু কম, তার মধ্যে 280 কিলোমিটার হচ্ছে তোমার মায়ানমারের সাথে, এই যে এই দিকে মায়ানমারের সাথে। বুঝতে পেরেছো? তাহলে আর বাকি থাকে কত? ইন্ডিয়ার সাথে তো অলরেডি 3000 সামথিং গেল, তাহলে আর 1000 বাকি থাকলো, প্রায় 1000-এরও কম থাকলো, 900 কত। তো 1000-এর মধ্যে 280 কিলোমিটার, অর্থাৎ প্রায় 900-র মধ্যে প্রায় 300 কিলোমিটার ইন্ডিয়ার সাথে শেষ হয়ে গেল। আর বাকি থাকে কত? বাকি থাকে 700-800-র মতো। তাহলে বাকিটা হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে। অর্থাৎ আমি এটাকে যদি এক্স্যাক্টলি বলি, 732 কিলোমিটার হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে। এবার তাহলে মিলাও, আমি তোমাকে ক্লিয়ার করে একবার বলে ফেলি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমানা হচ্ছে, বাংলাদেশের মোট সীমানা কত? একটা মোট সীমানা, একটা ইন্ডিয়ার সাথে সীমানা, একটা ভারত মায়ানমারের সাথে, একটা বঙ্গোপসাগরের সাথে, মিলিয়ে নাও। বাংলাদেশের মোট সীমানা 4712 কিলোমিটার, তার মধ্যে ইন্ডিয়ার সাথে 3715 কিলোমিটার, মায়ানমারের সাথে 280 কিলোমিটার এবং বঙ্গোপসাগরের উপকূলের সাথে 732 কিলোমিটার। ম্যাচিং হয় তোমাদের হিসাবের সাথে? জি ম্যাম। আচ্ছা, এখন দেখবা বিভিন্ন রাইটারের বইতে একটু কম বেশি থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। কারণ আমরা এটা আমি বিভিন্ন সময় তোমাদেরকে বলেছি, ধরো তোমাকে কেউ এখন বললো যে তোমার হাইট 5 ফিট,
আবার 2 বছর পরে যদি কেউ তোমার হাইট মাপতে যায়, সে পেলো 5 ফিট 2, কোনটা কি ভুল আছে? ও 2 বছর আগে করেছিল 5 ফিট পেয়েছে, এখন 2 বছর পরে তুমি 5 ফিট 2 হতেই পারো। ঠিক যারা বই কিনেছে, তুমি এক এডিশনের বই কিনেছো, তাদের একটা স্ট্যাটিস্টিক্স, কয় বছর পরে হয়তো বা ওই চর বেড়েছে, কিংবা হিসাবে একটু বেশি পেয়েছে, কম পেয়েছে, কিংবা কয়েক বছর পরে বাংলাদেশের সাথে কিছু সীমানা হয়তো অমীমাংসিত কিছু সীমানা ছিল, হ্যাঁ, এগুলো হয়তো বাংলাদেশ ফেরত পেয়েছে, কিংবা বাংলাদেশ ইন্ডিয়াকে ফেরত দিয়েছে, এরপরে হয়তো আবার মেপেছে। যেমন বাংলাদেশের গত 20 বছর আগে যারা মানচিত্র পড়েছো, তারা বলেছো বাংলাদেশের বিভাগ 7টি, এখন বলেছে বাংলাদেশের বিভাগ 8টি, কোনোটা কি ভুল আছে? তো গত 20 বছর আগে যে বই, সেখানে লেখা থাকবে 7টি, এখনকার লেখা থাকবে 8টি, দুটোই রাইট। তোমাকে একটু বুঝে নিতে হবে, হয়তো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা আমরা ক্লিয়ার হলাম সীমানাটা। এবার আমরা অবস্থান এতক্ষণ আমরা অনেক পড়েছি, ইউ আর ভেরি মাচ ক্লিয়ার নাও। হ্যাঁ, অবস্থান নিয়ে, সুতরাং অবস্থানের কথা আর বলতে হবে না। এবার আয়তনে আসো। আয়তন অলরেডি আমি বলেছি 1,47,570 কিলোমিটার। দিস ইজ ক্লিয়ার। জলবায়ু তোমরা আমাকে বলো, বাংলাদেশের জলবায়ু কিরকম? এখানে কি গরম পাও? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। আরো স্পেসিফিক যদি বলো, নাতিশীতোষ্ণ তো সাধারণ কথা, যদি জিওগ্রাফিক্যালি বলো, মোর স্পেসিফিকলি বলো, তাহলে কি হয়? এখানে কি গ্রীষ্মকাল দেখা যায়? জি ম্যাম। বর্ষাকাল দেখা যায়? জি ম্যাম। শীত ঋতু দেখা যায়? জি ম্যাম। তাহলে বাংলাদেশের জলবায়ুতে শীত, বর্ষা, গরম, গ্রীষ্ম তিনটাই দেখি। এবার বলো বাংলাদেশের জলবায়ুর আরো বৈশিষ্ট্য বলো। বছরের কোন কোন সময়ে আমরা শীত দেখি? ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে না? জি ম্যাম। আরো যদি স্পেসিফিক ভাবে বলি, নভেম্বরের 15 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত, এই 3 মাস শীত। আরো স্পেসিফিক ভাবে বললে, তাহলে পেয়েছো কি জলবায়ুর বৈশিষ্ট্য? জি ম্যাম। আর বাকি সময়গুলো কি তুমি গ্রীষ্মকালে ঢুকাও, গ্রীষ্মকালের মধ্যেই কিন্তু আমাদের বর্ষাকাল। কারণ যদি তুমি জিওগ্রাফিক্যালি চিন্তা করো, কবিরা তো অনেক ভাগ করেছে, কবিরা 6টা ভাগ করেছে, সেই ভাগ এখানে হবে না। তোমাকে রিয়েল চিন্তা, এখানে বিজ্ঞান ভিত্তিক ভাবতে হবে। বিজ্ঞান ভিত্তিক কি, তোমার গ্রীষ্মকাল এবং শীতকাল যদি বলি, শীতকালে বৃষ্টি হয় না, গ্রীষ্মকালে তোমার প্রচুর বৃষ্টি হয়। হ্যাঁ, তো বর্ষাকে তুমি একসাথে আনতে পারো এখানে। সারা বছরই তো আমাদের বৃষ্টি হয়, তোমরা দেখোই, সারা বছর আবার রোদও পড়ে। এবার আরো যদি স্পেসিফিক ভাবে আমরা জলবায়ু বলি, গ্রীষ্মকাল কেমন? গ্রীষ্মকাল বলো। গ্রীষ্মকালে কি তোমার ময়েশ্চারাইজের প্রয়োজন আছে? এই যে মেরিল বেবিলেশনের প্রয়োজন হয়, তার মানে ময়েশ্চারাইজার প্রয়োজন নাই। তার মানে কি, তোমার আর্দ্রতা কেড়ে নেয় না, তার মানে বায়ুতে আর্দ্রতা থাকে গ্রীষ্মকালে। শীতকালে তোমার আর্দ্রতা, শুষ্কতা, রুক্ষতা, তার মানে শীতকালে তোমার শুষ্ক থাকে শরীরটা। তাহলে শীতকাল তোমার শুষ্ক বিদায়, তো বাতাসে শুষ্কতা মানে কি, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কম বিধায় সে আমাদের শরীর থেকে পানি টানে। শীতকালে আমাদের শরীর থেকে পানি টানে বিধায় আমাদের শরীরটা শুষ্ক হয়ে যায়। সেই পানি টানতে না পারার জন্য আমরা কি করি, অয়েল থাকলে পানি সহজে টানতে পারে না, কারণ আমরা একটু অয়েলের স্তর দিই, ময়েশ্চারাইজার দিই, একটা অয়েলি স্তর দিই। তার মানে আমাদের শীতকালের বৈশিষ্ট্য আগে বলো। শীতকালীন জলবায়ু কিরকম আমাদের এখানে? আমি যদি তোমাকে এমসিকিউ বলি, কি বলবা, আর্দ্র না শুষ্ক? শুষ্ক। শুষ্ক, গুড। বৃষ্টিবহুল না বৃষ্টিহীন? বৃষ্টিহীন। গুড। তাহলে তোমার বৈশিষ্ট্য তো তুমি নিজেই জানো যে আমাদের দেশের, বাংলাদেশের জলবায়ুর শীত, শুষ্ক এবং বৃষ্টিহীন শীতকাল পেয়েছো একটা বৈশিষ্ট্য। একইভাবে তুমি গ্রীষ্মকালকে বলো তো, আর্দ্র এবং ও বৃষ্টিহীন শীতকাল। তুমি এগুলো আবার ফিল ইন দ্য শুষ্কতার মান বসাও গ্রীষ্মকালের জন্য। আর্দ্র এবং বৃষ্টিবহুল। গুড। আর্দ্র এবং বৃষ্টিবহুল গ্রীষ্মকাল। গুড, হয়ে গেছে বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। আরো স্পেসিফিক আছে, এগুলো আমরা এখন যদি আরো বলি যে জলবায়ুতে আরো কি কি আমরা পাই, আরো কি কি বৈশিষ্ট্য পাই। জলবায়ু মানে কি, তার আর্দ্রতা কেমন এটা দেখা, তো আর্দ্রতা আমরা অলরেডি পেয়ে গেছি। তার বৃষ্টি কেমন, বৃষ্টি পেয়ে গেছি, কোন সময় বেশি হয় কোন সময় কম হয়। আমরা এভারেজে বললে
204 মিটারের বেশি আমাদের এখানে বৃষ্টিপাত হয়। আর জেনারেলি বললে আমাদের এখানে কত 203 মিটার বৃষ্টিপাত হয় বলে আর কি। তো তোমাদের বইতে জিওগ্রাফিক্যালি আরেকটু বেশি করে বলেছে 204 মিটারের বেশি, সেন্টিমিটারের বেশি। মিটার বলছি আমি, কিন্তু মিটার বললে ভুল, মনে রাখবা। বৃষ্টিপাত পরিমাপ হয় সবসময় ইঞ্চিতে কিংবা সেন্টিমিটার। তো হ্যাঁ, তাহলে মিটার বললেও এগুলোকে তোমরা সেন্টিমিটারে কনভার্ট করবা। তাহলে বৃষ্টি, আমি জলবায়ুর কথা বলতে গিয়ে বৃষ্টির কথা বললাম। এবার তাপমাত্রার কথা বলি। তাপমাত্রা কেমন আমাদের এখানে? প্রায় গড়ে তাপমাত্রা তোমার 27.4 ডিগ্রি সেলসিয়াস। আমি একটা বই ফলো করে বলি, এক এক বইতে ওই যে বললাম বিভিন্ন কারণে এক এক রকম দিতে পারে, সবই সত্যি সঠিক কিন্তু। তো আমি এই মুহূর্তে আরিফুর রহমানের বইটাকে ফলো করে এই কথা বলছি আর কি। একটা তো আমাকে ফলো করতে হবে। মানুষ বলে না তুমি একটা ধর্ম তোমাকে ফলো করতে হবে। তুমি আর্টস পড়ো ভালো করে পড়ো, সায়েন্স পড়ো ভালো করে পড়ো, যে কোনোটা পড়লেই তোমার হবে, কিন্তু ওইটাতে তোমাকে ভালো হতে হবে। তো ঠিক তোমার কোনো একটা বইয়ের মতো ভালো করে পড়তে হবে, তাহলে তুমি ভালো আইডিয়া পেয়ে যাবে। তো এখন এতক্ষণ আমি জলবায়ু নিয়ে পড়লাম, এরপরে আমি ভূপ্রকৃতির কথা বলি। বাংলাদেশের ভূপ্রকৃতি মানে কি? মাটি উঁচু না নিচু, অর্থাৎ পাহাড় নাকি সমতল ভূমি নাকি নিচু ভূমি নাকি মালভূমি। সেই দৃষ্টিকোণ থেকে, ভূপ্রকৃতির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আমরা মালভূমি দেখি না। এখানে আমরা দেখি পাহাড়ি অঞ্চল, সোপান অঞ্চল এবং প্লাবন সমভূমি। এগুলো কি তোমরা আগে কখনো পড়েছো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইতে? না ম্যাম, ভূগোলে পড়ছিলাম। ভূগোলে যারা ভূগোল পড়ো নাই তারা নিশ্চয়ই বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি পড়েছো, সমাজ বিজ্ঞানে পড়েছো। আর যারা সমাজ পড়ো নাই তারা বিশ্ব পরিচিতি পড়েছো, নিশ্চয়ই মনোযোগ দাও নাই। তবু আমি একটু, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে খুব ভালো করে পড়বো, প্রথম পত্রের। এখানে একটু আমাকে বলতে হবে, যেহেতু একটু বলি। বাংলাদেশের ভূপ্রকৃতি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, একটা সোপান অঞ্চল, আর একটা হচ্ছে সমভূমি অঞ্চল। পাহাড়ি অঞ্চল মানে বুঝতে পারছো উঁচু ভূমি, সোপান অঞ্চল মানে হচ্ছে তার চেয়ে একটু নিচু, আর সমতল ভূমি মানে হচ্ছে সমতল ভূমি, বুঝতে পারছো। পাহাড়ি অঞ্চল কোথায় পাওয়া যায়? চট্টগ্রামের এই জায়গাগুলোতে। এই জায়গায় তোমরা অনেক শুনেছো, পার্বত্য চট্টগ্রাম নামে অনেক শব্দ শুনেছো। এই জায়গায় যেখানে পাহাড়ি আছে, পুরো এইটা তো পুরো চট্টগ্রাম, এটা এবং এটা পুরো জায়গাতে আর পাহাড় নাই, শুধু একটু অঞ্চলে পাহাড় আছে পূর্ব অঞ্চলে বাংলাদেশের। তো এই কারণে ওই জায়গা, ওখানে আমরা পাহাড় দেখি, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল। সিলেটে কিছু দেখি। আবার ঢাকার এই জায়গায় টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর এবং রংপুর এবং তোমার আরেকটা দিনাজপুর, এই জায়গায় কিছু জায়গায় সোপান অঞ্চল দেখা যায়। এর বাকি সবখানে তোমার প্লেন ল্যান্ড। প্লেন ল্যান্ড মানে কি? সমতল ভূমি। হ্যাঁ, প্লেন মানে সমতল, আর ল্যান্ড মানে তো বুঝোই। সো ভূপ্রকৃতি বললো। এবার বলে জনসংখ্যা। জনসংখ্যা তো জানোই বাংলাদেশের। আমি একটা, গত লেটেস্ট আদমশুমারি আমাদের কোনটা? জাস্ট কিছুদিন আগে যেটা হলো, কিছুদিন আগে কি আগামী বছর হবে? কয় বছর পর পর আদমশুমারি হয়? 10 বছর। 10 বছর পর পর। তাহলে আগামী বছর হবে আদমশুমারি। তাহলে কোন সালের শেষ লেটেস্ট আদমশুমারিটা কবে হয়েছিল? 2001 সালে। 11 সালে নিশ্চয়ই। 21 সালে যদি হবে, তাহলে 11 সালে হয়েছিল। 11 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 14.40 কোটি, অর্থাৎ প্রায় 14.5 কোটি কিংবা 14 কোটি আর কি। এখন আরো বেড়েছে, এটা তো মানে প্রাক্কলিত এস্টিমেট করেছে আর কি কত বাড়তে পারে, কিন্তু সরাসরি আদমশুমারি অনুযায়ী যদি বলি 14 কোটি আর কি। তো এবং এটা হচ্ছে জনসংখ্যা, এবং সে অনুযায়ী তোমার জনসংখ্যার ঘনত্ব যদি বলি, তাহলে প্রতি কিলোমিটারে জনসংখ্যা মানুষ বাস করে আমাদের এখানে 976 জন প্রতি কিলোমিটারে। 976 জন জনসংখ্যা বাস করে, এবং নারী পুরুষের অনুপাত 100:103। তার মানে হচ্ছে পুরুষ কতজন? নারী 100, পুরুষ কতজন? 103। আমার হিসাবে মিলে না যে নারী কম পুরুষ বেশি। নারী পুরুষ 100, যেখানে নারী 100 পুরুষ সেখানে 103। আমার হিসাবে মিলে না। এরপরও পুরুষরা 2 জন করে বউ থেকে বিয়ে করে। হ্যাঁ, যা হোক। তো তারপরে হচ্ছে, এরপরে আমি জনসংখ্যার আর কি বলা যায় জনসংখ্যার। তো পুরুষের সংখ্যা হচ্ছে 7,21,10,000 জন, এবং নারীর সংখ্যা হচ্ছে
একই 7,39,34,000 জন, অর্থাৎ ব্যবধান কোথায়? পুরুষের সংখ্যা 7,21,00,000 আর নারী 7 কোটি, ঠিক আছে, কিন্তু 19 লক্ষ। ওরা পুরুষ হচ্ছে 21,10,000 আর নারী হচ্ছে 19,34,000 আর কি। এই হচ্ছে জনসংখ্যার বিষয়। এবার প্রশাসনিক বিভাগ, আমি গতদিন পড়িয়েছি 8টা প্রশাসনিক বিভাগ, তার মধ্যে আবার ছোট ছোট জেলায় ভাগ আছে। হ্যাঁ, ছোট ছোট কয়টা জেলা? তোমার 64টি জেলা। তার মধ্যে ঢাকায় 17টি জেলা, রাজশাহীতে 8টি জেলা, তারপরে খুলনায় 10টি, চট্টগ্রামে 11টি, বরিশালে 6টি, সিলেটে 4টি, রংপুরে 8টি। যদিও ঢাকায় যেটা 17টি সেটা এখন ভাগ হয়ে গেছে, সেটা এখন ময়মনসিংহ ভাগ হয়ে গেছে, তার সংখ্যা কিছুটা কমেছে। আমরা পড়বো ময়মনসিংহে কয়টা জেলা হয়েছে। এরপরে উপজেলা, আমি 2011 আদমশুমারি অনুযায়ী বলছি, তো সে কারণে অনেক কিছু ব্যবধান পাবে। ওই অনুযায়ী উপজেলা 545টি, থানা 624টি, ইউনিয়ন 4,571টি, সিটি কর্পোরেশন হচ্ছে 11টি, পৌরসভা হলো 317টি, গ্রাম হলো 87,191টি, মৌজা হলো 56,348টি। এই উৎস, আমরা যেই স্ট্যাটিস্টিক্স বলি না কেন, যেই কথা বলি না কেন, আমি কোত্থেকে এই প্রমাণটা পেয়েছি সেটা বলতে হয়। প্রমাণটা পেয়েছি হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান ব্যুরো, 2013 সালের হিসাব এটা। তো যা হোক, এই হচ্ছে আমাদের বাংলাদেশ। বিবিধ মানে বলেছি, এটা 1971 সালে স্বাধীনতা অর্জন করে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, এটসেট্রা এটসেট্রা। আর বাংলাদেশ সম্পর্কে আর যত কথা জানো সবাই বিবিধের মধ্যে আসবে। তো এবার আমরা দেখি কোন জায়গায় গিয়েছি। প্রশাসনিক অঞ্চল, এই যে প্রশাসনিক অঞ্চলগুলো, তাহলে আমরা দেখব বলেছিলাম তোমাদের। দেখো তো, আমরা একটু, তোমাদের মনে হয় পড়তে গেলে এখন মাথা ঘুরে যেতে পারে, একটু শুরু করি। আচ্ছা, প্রথমে তোমরা কি ওই দিন পড়েছিলে যে বাংলাদেশের কয়টা বিভাগ পড়েছো? 8টা বিভাগ। 8টা বিভাগ। আচ্ছা, আমি প্রথমে সবচেয়ে কম জেলা আছে যেই বিভাগে সেটা তোমাদেরকে পড়াবো। কতটা সহজ তোমরা একটু দেখে নাও, খাতা কলমও সাথে নাও। সবচেয়ে ছোট বিভাগ মানে সবচেয়ে কম জেলা আছে তোমার সিলেটে। জাস্ট একটু খেয়াল করো তো, আমার মানচিত্রের দিকে তাকাও। সিলেট দেখো, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আমরা বারবার বলি ঘড়ির কাঁটার দিক থেকে আমরা শিখে আসব। তাহলে দেখো, সু, সি, মৌ, হো, এটাকে আমি খুব সহজে মনে রাখার উপায় বের করেছিলাম এভাবে। সান সুচির নাম শুনেছ? সুচি মায়ানমারের। তো তোমাদেরকে তো শোনা যাচ্ছে না, আনমিউট করে কথা বলো। তানজিলা আক্তার, জি ম্যাম। সুচির নাম শুনেছ? তো সবাই তো প্রেসিডেন্ট হতে চায়, বড় ব্যক্তি হতে চায়। তা আমি এই সুসি মৌ হ কে মনে রেখেছি এইভাবে, সুসি হোমো, অর্থাৎ আমি সুচি হোমো, সুচি হতে চাই আর কি। এখন ভালো এক্স্যাক্টলি তো সুচির নাম তো সুচি, আমি তো সুচি মনে রাখতে পারবো না, ওভাবে মিলবে না। জাস্ট একটু মনে রাখার সুবিধার্থে নিজের টেকনিকের জন্য বলেছি আমি সুচি হোমো, অর্থাৎ সুচি হোমো, এটাকে সহজ সুবিধার্থে। তবে আমি বলবো অত টেকনিক না করে ডাইরেক্ট মুখস্থ করো ঘড়ির কাঁটার দিক থেকে। নাও না, ওই যে সায়েন্সের 10 মিনিটস স্কুলে দেখেছো সায়েন্সের স্টুডেন্টরা কি চ্যালেঞ্জ নিয়েছে ইদানিং? খালি অনলাইনে দেয় মুখস্থ করে করে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, আর্গন, বোরন, ক্রিপ্টন, জেনন, রেডন বলে না? ওরা যদি কি জানি বলে, এটা কি চ্যালেঞ্জ এটা? ওরা যদি পর্যায় সারণী চ্যালেঞ্জ নিতে পারে, 109টা মৌল মনে রাখতে পারে, তুমি কেন 64টা মানচিত্র মনে রাখতে পারবে না? ওই মৌল অনেকগুলো নাম তোরা 14 গোষ্ঠীতে শুনেও নাই জীবনে, কিন্তু তোমরা তো বাংলাদেশের প্রত্যেকটা জেলার নাম শুনেছো। তাহলে ওরা আননোন যদি 109টা মৌলের নাম মনে রাখতে পারে, এখন আরো কয়েকটা বেড়েছে মৌল, তুমি কেন 64টা মনে রাখতে পারবে না? জানা জিনিস, আর এটা তোমার সারা জীবন কাজে লাগবে। হয়তো বা পরে সারণী যদি তুমি গ্রুপ চেঞ্জ করো জীবনে, কখনো সায়েন্স থেকে যদি তারা কখনো হয়তো পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট কিংবা লর স্টুডেন্ট হয়ে যায়, তার ওইটা হয়তো বা বিসিএস এ কাজে আসবে না, কিন্তু তোমার এটা তো সারা জীবন বিসিএস বলো সবখানে কাজে লাগবে তোমার। এটা তুমি শিখে ফেলো, তুমি চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ নিয়ে আজকে থেকে একটা কাজ করো, আমার ওখানে দাও
চ্যালেঞ্জ নিয়ে শিখে দাও, আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিচ্ছি, এইভাবে তুমি শিখে দাও। দেখি কয়েকটা নাম বলো তো আমাকে, কে কে চ্যালেঞ্জ নিয়ে অনলাইনে দিতে পারবে। ম্যাম আমার আসসালামু এখানে আলাইকুম। দাও, তোমার নিজের ফেসবুকে দিতে পারো। নামগুলো বলো, সাহস করে বলো। পারো না পারো পরের বিষয়, তুমি চ্যালেঞ্জটা নাও, লিস্ট ট্রাই করো। নাম বলো দেখি সাহস করে। ম্যাম আইডি এখানে বলো, কিসের নাম বলো। চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে ম্যাম? হ্যাঁ বলো। ম্যাম এখানে কিসের চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে ওই যে ম্যাম? আমি মাত্র জয়েন পর্যায় করলাম। সারণী সায়েন্সের যেমন 109টা মৌল মুখস্থ করে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, আর্গন, বোরন, ইলেকট্রন, ক্রিপ্টন, ডেটন, ডেটন মুখস্থ করে, তোমরা 64 জেলার নাম মুখস্থ করতা। নাম বলতে পারবে না কেউ? নিতে পারবে না চ্যালেঞ্জ? রাব্বি জি ম্যাম। চ্যালেঞ্জ নিয়েছো? রবিউল ম্যাম চ্যালেঞ্জ নিয়েছো? হ্যাঁ বলো, বেশি দিন লাগবে না। তুমি আমাদের বিভাগ জি কয়টা? ম্যাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। বিভাগ কয়টা বলো? ম্যাম 8টা বিভাগ। তোমার আমি আবার ক্লাস পাবো কয়টায়? 8 দিন পরে ক্লাস পাবো। তুমি দিনে একটা করে বিভাগ নাও, আমি তো একটা মুখস্থ করিয়ে দিব, বাকি থাকবে 7টা। 7 দিনে 7টা বিভাগ তুমি চ্যালেঞ্জে নাও, এবং আগামী শনিবারে তুমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে অনলাইনে দাও। আজকে ধরো ময়মনসিংহ নিলে, আগামীকালকে ধরো আরো ছোটটা আরেকটু বড় নিলে, পরশুদিন বরিশাল নিলে, এভাবে করে করে নাও। বুঝতে পেরেছো? তাহলে আমরা শুরু করি। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। আমাকে বলো তো একজনের না দেখে বলো তো। সুচিমোহ। হ্যাঁ সুচিমোহ। বলো। সুনামগঞ্জ, সিলেট। সুনামগঞ্জ, সিলেট, এক্সারসাইজ ইউর হবিগঞ্জ। ব্রেইন। তুমি এক্সারসাইজ না করলে তো হবে না। আরেকটা জিনিস মনে রাখো, হয়তো আমি যে আদর করে এখন খাওয়াচ্ছি ওই যে বাবুদের মতো, না খাওয়াইলে তাকে অবস্থা অ্যাকশন নিতে হয়। তুমি হয় যদি এভাবে দরদ করে না নাও, তোমার কিন্তু নিজের উপর নিজের অ্যাকশন নিতে হবে, উপায় নাই। কারণ তোমার এগুলো মুখস্থ করতেই হবে, আত্মস্থ করতেই হবে। এখন না হলে পরীক্ষার জন্য করতে হবে, পরীক্ষায় না হলে তোমার চাকরি পাওয়ার জন্য হলেও করতে হবে। তাহলে কেন শুধু শুধু পরে? যেহেতু তোমার এখন করলেই তুমি A+ পাবে, কেন তুমি এখন না? পুরো দুটো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো ক্লাস ডিপেন্ড করছে এর উপরে। আর এগুলো জানলে তোমার সকল সাবজেক্ট তোমার জন্য সুবিধা হয়ে যাবে। এই যে বাংলাদেশ ব্যাংকিং যারা করে, যে কমার্সরা, আর্টস তোমরা যারা ইকোনমিক্স পড়ো, অনেক দিক দিয়ে তোমার কাজে লেগে যাবে। হয়তো বাংলা ইংলিশে না লাগতে পারে, অন্য সব সাবজেক্টে লাগবে। সমাজ বিজ্ঞানে বলো, যে কমার্সের তো অবশ্যই লাগে ওদের ব্যবসায়িক কারণে। তো যা হোক, সূচি হোম একজনে বললে, আমি এবার নেক্সটটা পড়াচ্ছি, দেখি তোমরা। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, আমরা ঘড়ির কাঁটার দিক থেকে। তারপরে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর। মাত্র 4টা, বেশি না। বলো দেখি, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, বলো। কিশোরগঞ্জ কি ঢাকার ভিতর পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আমি যেগুলোর নাম বলবো না ওগুলোর নাম এখন ধরো না, আমি সবচেয়ে ছোটগুলো আগে পড়াচ্ছি। এই যে অবস্থানটা দেখো, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর। দুটা শিখো, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর। ময়মনসিংহ, জামালপুর। হ্যাঁ জামালপুর। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর। আচ্ছা, তো তুমি আরো একটা করতে পারো, ঘড়ির কাঁটার দিক থেকে ময়মনসিংহ যেহেতু সবার আগে আছে উত্তরে, তাহলে লিখো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, 2 পুর একসাথে। বলো ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। শেরপুর। হ্যাঁ বলো দেখি এখন কেউ একজন। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। এবার আমাকে মূল্যায়ন দাও, তোমরা মূল্যায়ন টেস্ট এই করো। নেত্রকোনার কোন পাশে ময়মনসিংহ অবস্থিত? ময়মনসিংহের ভৌগোলিক অবস্থান। নেত্রকোনার পূর্ব পাশে। ম্যাম পূর্ব পাশে, পশ্চিম পাশে ম্যাম। এই যে নেত্রকোনার বাম পাশে নাকি ডান পাশে? ডান পাশে। ডান পাশে? বাম পাশে। বাম বাম পাশে। পাশে, তো বাম মানেই তো পশ্চিম, আমি বলেছি। পশ্চিম তাহলে পাশে তোমাদের এখনো অবস্থিত। ভুল হওয়ার কথা একটু, কারণ এখনো তো তোমরা আসলে এক্সারসাইজ করছো। বাসায় যদি এক্সারসাইজ করতে না, অনেক যত ক্লাস ছিল তাহলে অনেক চালু হয়ে যেতে। এখনো একটু তোমাদের ডিস্টার্ব হতে পারে, কিন্তু আমার সাথে এক্সারসাইজ করে নাও, না হলে আরো বেশি সমস্যায় পড়বে। তাহলে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, শেরপুর, হ্যাঁ, জামালপুর। এই তো 4টা হয়ে গেল। এরপরে আমরা আরো একটা ছোটতে যাব,
অলরেডি 4টা 4টা 8টা হয়ে গেল। এরপরে আমাকে সিলেট আবার বলো তো সুচি রামু। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার আর হবিগঞ্জ। এবার বলো সুনামগঞ্জের কোন পাশে হবিগঞ্জের অবস্থান? দক্ষিণ দক্ষিণ পাশে। দক্ষিণ দিকে। দক্ষিণ পাশে, গুড। আচ্ছা এবার আমি আরেকটা ছোট এরিয়াতে যাব। এবার আমি 4টা 4টা শিখলাম না, এবার আমি বরিশালে যাব যেখানে মাত্র 6টা। দেখো এবার নিচের দিকে আসো, বরিশাল প্রথমে দেখি। বরিশাল, ভোলা, ভোলা, পটুয়াখালী। পটুয়াখালী। বুঝেছো? বরিশাল, ভোলা, পটুয়াখালী ঘড়ির কাঁটার দিক থেকে। এরপরে দেখবো বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। পিরোজপুর। আবার দেখো এবার দেখে আমরা কিন্তু চ্যালেঞ্জে যাব, মানে মেমোরাইজে যাব। দেখো বরিশাল, ভোলা, পটুয়াখালী। বরিশাল, ভোলা, পটুয়াখালী। হ্যাঁ মুখে মুখে বলো। ঝালকাঠি, সরি বরগুনা, ঝালকাঠি, ঝালকাঠি, পিরোজপুর। পিরোজপুর। এবার আমাকে বলো বরিশাল, ঘড়ির কাঁটার দিক থেকে। তুমি মুখস্থ করবা না, বরিশাল। আত্মস্থ করবা। কিন্তু কোথায় ঘড়ির কাঁটার দিক থেকে বললে তোমার দিকগুলো মুখস্থ হয়ে যাবে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। হ্যাঁ রাব্বি আরেকটু জোরে বলো। বরিশাল, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এবার ব্রেনকে সরাও। আমাকে আরেকজনে বলো ময়মনসিংহ বলো। পারলে সবাই একসাথে বলো। ময়মনসিংহে কয়টা পেয়েছি বলো। নেত্রকোনা, জামালপুর, না শেরপুর। দেখে না দেখে বলো। ম্যাম না দেখে বলছি। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর। এবার আসো বরিশালে। আবার দেখো বরিশালে না দেখে বলো। চেষ্টা করো কয়টা মনে আছে। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। মিস হয়েছে কয়টা? মিস হয়েছে কয়টা তোমার? পিরোজপুর। যেটা মিস হয়েছে সেটা কোনটা দেখে নাও। বরগুনা। এইভাবেই তো করবা। হ্যাঁ এবার আমরা 6টা 2টা 4টা 4টা 6টা অলরেডি কয়টা শেষ? অলরেডি কিন্তু 14টা। বাংলাদেশের 14টা শেষ। তোমার কি এর আগে 14টা জেলা? তুমি কয় মিনিট হয়েছে পড়ছো? 2-3 এই যে একটুখানির মধ্যেই তোমার 14টা জেলা মুখস্থ করা শেষ। তাহলে তোমার কি মনে হচ্ছে না এটা হবে চাইলে? হ্যাঁ ম্যাম হবে। আচ্ছা এবার তুমি ব্রেনকে সম্পূর্ণ সরাও। এবার আরেকটা ছোট জায়গায় আমি যাব। সেটা আমি ঘড়ির কাঁটার দিক থেকে আসতাম, কিন্তু আমি চাচ্ছি ছোট তোমাকে পড়াতে। রংপুরে আমরা গিয়েছিলাম। রংপুর এবং রাজশাহী ছিল এই যে যমুনা নদী এবং মেঘনা নদীর কোলের মধ্যে আর কি ইতে ছিল এই অধ্যুষিত এলাকায়। রংপুর ঠিক মাঝখানে ভাগ করেছিলাম রংপুর, আর এটা ছিল রাজশাহী। আমরা রংপুর একটু শিখি। এইটা ছিল রংপুর। আমি আগে বলে আসি রংপুরে 8টা জেলা, যার কারণে আমি একসাথে 4টা করে শিখবো। অর্ধেক অর্ধেক আমার মাথায় থাকবে, অর্ধেক অর্ধেক। আচ্ছা দেখো আগে আমার সাথে, আমি তোমাকে যখন মেমোরাইজ করতে পারবো তখন করবা। আগে আত্মস্থ করো, আমার সাথে তুমি অ্যানালাইসিস করো। প্রথমে ঘড়ির কাঁটার দিক থেকে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, না পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। 4টা পেয়েছো? বলো বলো রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম বলো। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। ব্রেনকে সরিয়ে বলো। এবার তোমার ওইদিকে না থাকে, না দিকে না দেখে বলো। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। গুড। এবার আমি বাকি 4টা শিখবো। এই যে দেখো বাকি 4টা: গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। আবার খেয়াল করো, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। দুটো দুটো নিলেও হবে। এবার বলো, এবার না দেখে বলো। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। এবার তুমি চোখ সরিয়ে বলো। গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। এবার পুরো রংপুর কি বলো? পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, তারপরটা কি জানি ঠাকুরগাঁও। এবার মিস হয়েছে কয়টা সেটা আগে ধরো। ওগুলোই তোমরা শুধু দেখো। মিস হয়েছে কয়টা? তোমার এলোমেলো হয়ে গেছে কয়টা, বা মাথায় আসে নাই কয়টা? কুড়িগ্রামটা আসে না একটা। আচ্ছা তাহলে এটা দেখে নাও কোন জায়গায় কুড়িগ্রামটা।
হয়ে গেল 14টার সাথে 8টা যোগ হলো, অলরেডি 22টা ফিনিশ। আচ্ছা, এবার ব্রেনকে আবার সরাও, সিলেটে যাও, না দেখে বলো, মিস হলে মিস হোক, তোমাকে কেন কেউ মামলা দিবে না। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ। এবার আবার রংপুরে যাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, তুমি এখানে কুড়িগ্রাম। হাতের পাক ধরো, 8টা হাতের পাক ধরো, যেটা তোমার মিস হবে ওইটাকে তুমি বাদ রেখে করো, অথবা তুমি আঙ্গুল ধরো, ধরো পঞ্চগড়, কুড়িগ্রাম মনে নাই, ওইটাকে তুমি ঢুকিয়ে ফেলো, আবার দুইটা বলো, যেটা মিস হবে সে আঙ্গুলকে ঢুকিয়ে ফেলো, ওই আঙ্গুল দুইটা পরে বের করবা। পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, তারপরে রংপুর, এটা কি নীলফামারী, পঞ্চগড়, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গ্যাপ দিবে, কুড়িগ্রাম, পঞ্চগড়, গাইবান্ধা, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও। তো মোটামুটি সাহস হচ্ছে কিনা আগে সেটা বলো। জি ম্যাম। আচ্ছা, গুড। জি তাহলে ম্যাম। এখন আমরা আরেকটু বড় জায়গায় যাব, রাজশাহীতেও মাত্র 8টা জেলা, তাহলে আমরা রাজশাহীটাও ক্লিয়ার করে ফেলবো। এবার দেখো রাজশাহীতে কি কি, মেমোরাইজ করার দরকার নাই, আমার সাথে শুধু ব্রেইন ওয়ার্ক করো। আগে আমরা দেখে আসি কারা কারা আছে রাজশাহীতে। এখানে দেখো জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, রাজশাহী, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ। আমরা তাহলে চারটা শিখবো, 2 ভাগ করব, চারটা। তার মধ্যেও আবার 4টার মধ্যেও আবার দুটো ভাগ করে ফেলবো, যেমন পঞ্চগড়, নীলফামারী, ওই টাইপের। এখানে দেখবো কি দেখবো, রাজশাহীতে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। মুখে বলো, তোমরা মুখে বলো, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। এবার পাবনা, চোখকে সরিয়ে বলো, জয়পুরহাট, বগুড়া, পাবনা। গুড। এবার আমরা বাকি 4টা শিখবো। তোমরা কি এগুলো অবস্থান মাথায় রাখছো তো, ঘড়ির কাঁটার দিক থেকে? তোতা পাখির মতো মুখস্থ করে বাবু কোনো ফায়দা হবে না, বুঝে মুখস্থ করো। আমাকে জিজ্ঞেস করো প্রয়োজন, আমি তোমার চিন্তা করতে পারো আমি কিন্তু এখন দুপুরে খাই নাই, আমি শুধু এটার জন্য খাচ্ছি, মানে কি পরিমাণ ওয়ার্ক করছি দেখো। ভাবছি কি তোমাদের অলরেডি অনেক লস হয়ে যাচ্ছে ক্লাসগুলো মিস হতে হতে, এই কারণে চাচ্ছিলাম আবার যদি আমি আজকে ক্লাসটা গ্যাপ হয়ে যেত, আমার ব্রেন থেকে পড়াগুলো ছিটকে যেত, তোমাদের ব্রেন থেকেও ছিটকে যেত, এই কারণে আমি আবার করলাম। এই কারণে তো কলেজ মানে কর্তৃপক্ষ ক্লাস। এরপরে আসি আমরা, ম্যাম আপনি কি এই ক্লাসটা আপলোড দিবেন? হ্যাঁ আপলোড দিব। হ্যাঁ এখন সাকসেসফুল হলে আর কি, আপাতত ধরে নাও। জি ম্যাম একটু দেরি করে ঢুকছি তো এইজন্য। আচ্ছা আমার তো চেষ্টা থাকবে আপলোড দেওয়ার জন্য, যেহেতু অনেক স্টুডেন্ট আসতে পারবে না। যা হোক, বাকিটা কি, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। আবার বলো, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। হ্যাঁ এবার মুখস্থ বলো, না দেখে তুমি ব্রেন ওয়ার্ক করে বলো। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। এবার পুরো রাজশাহীকে বলে আসো। জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। এখন বাদ পড়েছে কয়টা, মানে তোমার এলোমেলো হয়ে গিয়েছে কয়টা? রাব্বি সবচেয়ে মনোযোগের সাথে কাজ করছে, তানজিলাও করছে, কিন্তু ও মনে হয় মোর অ্যাটেনটিভ না, নাইলে তোমার ছিটকে যাচ্ছে কেন? ব্রেনকে বাদ দাও, অন্য চিন্তা আসলেও বাদ দাও, শুধু এটা নিয়েই থাকো। শেষ? আচ্ছা, তো এখন দেখি বরিশালে যাও তো। বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। আবার বলছি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। তোমার যদি মনে না থাকে, 64টা জেলা 4টিখানি কথা না, ভুলারই কথা, কিন্তু তুমি এটা তো বুঝতে পারছো, যতই ভুলছো ততই কিন্তু যদি তুমি আবার মনোযোগ দিয়ে পড়ো মিসিং গুলো, ততই তুমি আবার মনে থাকছে, তাই না? রিফ্রেশ করার মতো এক্সারসাইজ। এবার আমি তাহলে 22টার সাথে 8টা যোগ হলো, অলরেডি 30টা শেষ আলহামদুলিল্লাহ, আর মাত্র 34টা বাকি আছে। তাহলে এবার আমরা কোথায় যাই, আসি আমরা খুলনা।
খুলনাতে আসি। খুলনাতে এক নজর দেখে নিই কারা কারা আছে। প্রথম দেখো উত্তর দিক থেকে কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, খুলনা, সাতক্ষীরা, সাতক্ষীরা, হীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এখানে তাহলে অনেকগুলা। 10টা আছে। তাহলে আমরা প্রথমে 6টা শিখি, তারপরে 4টা শিখি। প্রথমে 6টা কি কি? কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, খুলনা, খুলনা, সাতক্ষীরা, যশোর। না না না, কুষ্টিয়া, সরি, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা। মাগুরা, নড়াইল। না না, আমার কোথাও একটা মিসিং হচ্ছে। ও, বাগেরহাট তো বলি নাই। কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট। বলো, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট। কুষ্টিয়া, কুষ্টিয়া, মাগুরা, মাগুরা, নড়াইল, নড়াইল বাগেরহাট। বাগেরহাট। আবার বলো, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট। কুষ্টিয়া মাগুরা নড়াইল বাগেরহাট। হ্যাঁ, আমার মুখে মুখে বলো। এরপরে বলো খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ। খুলনা, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ। তো এবার আমি মুখে একবার বলবো, তোমরা আমি শেষ করার পরে এগুলো আবার বলবা। কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, একটু বলতে যশোর, বলো। ঝিনাইদহ, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল। মনে রাখার জন্য বেশি বেশি চীনা বাদাম খাবা। আচ্ছা, তো বাদাম তো বেশি ইয়ে না, কাঁচা বাদাম ময়মনসিংহ যাও, পড়ছই তো, ওইখানে আমরা আমাদের পড়বো, দেশে ওখানে বাড়ি। প্রচুর হয়। এনিহাউ, তারপরে আমরা হচ্ছে এখন কি করব? যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। বলো, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। চুয়াডাঙ্গা, মেহেরপুর। চুয়াডাঙ্গা, মেহেরপুর। এবার দেখি কেউ একজন বলো তো, মিসিং কয়টা হয় দেখি তো, অনেস্টলি বলো, না দেখে 10টাই বলো। কুষ্টিয়া, মাগুরা, নড়াইল। কুষ্টিয়া, মাগুরা, তাহলে আমি বলবো আর কি। কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট। আমারও কিন্তু মনে থাকার কথা না, আমি যে সেই ফার্স্ট ইয়ারে একবার পড়ি, আত্মপড়া হয় না। ম্যাম একবার রিভিশন দিয়ে তারপর পড়ি। হ্যাঁ, কে বলো, জোরে বলো। ম্যাডাম একবার পড়ে নেই, তারপর বলি না দেখা। ঠিক আছে, তোমার টাইম দিলাম, আর 10টার জন্য 10 সেকেন্ড। কুষ্টিয়া, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, খুলনা, যশোর, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল। বলো, যা মনে আছে বলো, টাইম ইজ গোইং অন, কুইক কুইক। হ্যাঁ, আরেক মিনিট ম্যাম। কুষ্টিয়া, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, বাগেরহাট, কুষ্টিয়া, নড়াইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। বিশ্বাস করো, আমি না দেখে বলেছি, লাস্ট দুটো ছাড়া। লাস্ট দুটো কিন্তু আমি দেখে বলতে হয়েছে, 8টা তো না দেখে বলেছি। ম্যাম বলবো? হ্যাঁ বলো, জোরে বলো। কুষ্টিয়া, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, একটু জোরে নড়াইল, বলো। বাগেরহাট। হ্যাঁ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, যশোর। তারপর কি মিস হলে হোক, তুমি বলে যাও। তারপরে ঝিনাইদহ, অন্যরা খেয়াল করো কোথায় মিস হচ্ছে। বলো, খুলনা, আচ্ছা, যশোর। বলো তো ওর মিসিং গুলো বলো একজনে। সাতক্ষীরা মিসিং গেছে। গুড। তারপরে ঝিনাইদহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। তার মানে সে 10 ভাগের কয়টা পেরেছে? ও 60 মার্কস ক্যারি করেছে, তার মানে সে 60% পেরেছে। তাহলে বাংলাদেশের মানচিত্র যদি তার 60% ক্লাসেই হয়ে যায়, ক্লাসে সে লোড নিতে পারে, তো 40% তো বাসা নিতেই পারার কথা। এটা তো ওটাও অনেক বড় কিছু, তো 60% ক্লাসে হয়ে যাওয়া। তার মানে তুমি ক্লাস ফলো করলো, তুমি 60% মার্কস পাবে, ফেল করার কোনো সাধ্য নেই তোমাকে। 60 বড় ফেল করাটাই তোমার কঠিন হয়ে যাবে যদি ক্লাস করো ঠিক মতো। 60 নিজেই প্রমাণ, তুমি এ গ্রেড A- পেতে বাধ্য। জিওগ্রাফির জন্মই A+ এর জন্য, এত সুন্দর মার্কস পাওয়া যায়। তারপরে হলো তোমার অলরেডি কয়টা শিখেছো?
30 আর 10-এ অলরেডি 40টা। 40টা। এরপরে আসি আল্লাহ, হ্যাঁ, আমার মনে নিজেরই কষ্ট হয় এগুলো। ঢাকাতে ঢুকে না ম্যাডাম। ঢাকার ইয়ে। কতগুলা আচ্ছা, এবার আমি ঢাকাকে কিভাবে শিখবো জানো? ঢাকার সাথে লেফটে আছে যারা, আষ্টে পৃষ্ঠে যারা আছে ঢাকা, এই যে ঢাকা, ঢাকার উত্তর থেকে একেবারে ঢাকার সাথে মিশে আছে যারা, দেখো তো ঠিক উত্তরে হচ্ছে গাজীপুর, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ কিন্তু ঢাকাতে। হবিগঞ্জ, এরপরেও কিন্তু আমরা এখন ঢাকাকে নিচ্ছি না, হ্যাঁ এই কিশোরগঞ্জকে নিচ্ছি না। সবাই ছোট করে দাঁড়াও, আমি তোমাদের মানচিত্রটা একটু বের করে নেই তোমাদের। সরি বলে গেছে আবার। আচ্ছা, তো কোথায় জানি আছি আমরা? ঢাকা। আচ্ছা, ঢাকার সাথে যারা যারা আছে আগে তাদেরকে পড়ে নিই, তারপরে আষ্টে পৃষ্ঠে কারা আছে দেখবো। এই যে দেখো, টাঙ্গাইল দেখতে পাচ্ছ? জি ম্যাম। টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ দেখো ঢাকার সাথে কোনো সংশ্লিষ্টতা তার নাই, ঢাকার সাথে আছে গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ থেকে দূরে। এরপর আমরা ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, এরা সবাই ঢাকার অন্তর্ভুক্ত। তো আমি ঢাকার সাথে আগে লেগে আছে যারা, তাদের সাথে তাদেরকে পড়ি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। তাহলে কারা কারা আছে দেখি? ঢাকার সাথে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, 2 গঞ্জ একসাথে। না, জি ম্যাম। মাদারীপুর, মানিকগঞ্জ। ফরিদপুর লেগে আছে যারা, মানিকগঞ্জ, টাঙ্গাইল। তার মধ্যেও আমি নদীর এই পারগুলোকে খুব একটা ধরি নাই, নদীর এই যে পদ্মা নদীর দক্ষিণ পাড়গুলোকে আলাদা করে শিখেছি। গাজীপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এইভাবে আমি শিখেছি আগে। পড়ো আমার সাথে। ঢাকাকে তো আমরা চিনি, ঢাকা আর আমাকে মনে রাখতে হবে না। এই যে ঢাকাতে তো আমরা আছি, তো শিখো আমার মুখে মুখে। গাজীপুর, নরসিংদী, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। হ্যাঁ বলো, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। গাজীপুর, বলো, মুখে নরসিংদী, বলো। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। এরপরে বলো মানিকগঞ্জ, টাঙ্গাইল। মানিকগঞ্জ, টাঙ্গাইল। এবার আমার মুখে আমি যা বলছি শুধু তাই বলবে। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। মানিকগঞ্জ, টাঙ্গাইল। মানিকগঞ্জ, টাঙ্গাইল। এবার বলো, আমি 6টার জন্য 6 সেকেন্ড সময় দিলাম, দেখে নাও। 6 সেকেন্ড পরে আমাকে বলবে। গাজীপুর, নরসিংদী, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল। এবার দিয়ে দাও, সাউন্ড লাউড করে দাও। শাহরিন, তোমার কোনো কথাই শোনা যাচ্ছে না, আমরা আনমিউট করে আসো। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল। গুড, তাহলে কয়টা বলেছো আমাকে? 6টা। জি ম্যাম। উইথ ঢাকা কয়টা? 7টা। ঢাকা সহ 7টা পড়ে। এবার তাহলে আমরা ঢাকার বাইরের, মানে ঢাকার সাথে যারা একটু দূরে তাদেরকে শিখি। এর মধ্যে প্রথমে পড়ে তোমার কিশোরগঞ্জ। তারপরে কে পড়ে বলো তো আমাকে, তোমরা নিজেরাই বলো। শরীয়তপুর। শরীয়তপুর, তারপরে মাদারীপুর। মাদারীপুর। গোপালগঞ্জ। তাহলে কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। আমি কিভাবে মনে রেখেছি জানো? কিশোরগঞ্জের সাথে গোপালগঞ্জ দূরে দূরে মনে রেখেছি, এবং 2 পুরকে কাছাকাছি মনে রেখেছি। অর্থাৎ শরীয়তপুর, মাদারীপুর, দূরে 2 প্রান্তে আছে 2 গঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ। এটা আমি আমার ব্রেনকে মনে রাখার জন্য। তাহলে এবার নিজেরা নিজেরা বলো, কিশোরগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, গোপালপুর, ফরিদপুর, রাজবাড়ী। ফরিদপুর। আমি 6টার জন্য 6 মিনিট টাইম দিলাম, 6 সেকেন্ড টাইম দিলাম। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ,
গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর। বলো, দ্রুত বলো। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, তারপর রাজবাড়ী, ফরিদপুর। কিশোরগঞ্জ, হ্যাঁ, বলো। গোপালগঞ্জ, শরীয়তপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ। হ্যাঁ, মিসিংটা আরেকজনে বলো। ম্যাম বলি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ। কিশোরগঞ্জ দুইপুর মাঝখানে তো, শরীয়তপুর, মাদারীপুর। শরীয়তপুর, মাদারীপুরের দুই পারে গঞ্জকে পাঠাও। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাঝখানে শরীয়তপুর, মাদারীপুর। তার মানে কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। তারপরে একটা গঞ্জ, একটা বাড়ি। কিশোরগঞ্জ, একটা বাড়ি। গোপালগঞ্জ, মাদারীপুর, তারপর হচ্ছে রাজবাড়ী। হ্যাঁ, ঢাকা হয়ে গেছে। তাহলে ওইদিকে 6টা, ঢাকার সাথে লেগে আছে 6টা, ঢাকার ঢাকা বাইরে সহ 6টা। 7টা। কয়টা পেয়েছো? 12টা। ঢাকা 12টা। নিজেই একটা। কয়টা পেয়েছো? 13টা। 13টা। তাহলে ঢাকায় যে আগে 17টা জেলা ছিল, তার মধ্যে 13টা অলরেডি পেয়েছো, আর বাকি থাকে কয়টা? 4টা। 4টা। ওই 4টা এখন ময়মনসিংহে চলে গেছে। এবার মাশাআল্লাহ আর নাই। চট্টগ্রামে আসো। চট্টগ্রামকে আমরা 2 ভাগে ভাগ করব। এই যে উত্তরের দিকে আর একটা ঠিক মাঝখানে। আচ্ছা, তাহলে উত্তরের দিকের গুলো আগে শিখি, এই দিকগুলো পরে শিখবো। উত্তরের দিকটা দেখো, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর। খুব একেবারে পুরপুর সহজ। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আ আছে, কুমিল্লার সাথেও আ আছে। হ্যাঁ, আ প্রত্যয়। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর। এখানে র আছে, এখানে র আছে। পুরপুর। তারপর এখানে নি আছে, এখানে ইকার আছে। ফেনী, নোয়াখালী। তাহলে আ র নি, আরনি। ঠিক আছে? এবার বলো, চিটাগংয়ের 6টা বলো, আরনি বলো। আ দিয়ে 2টা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। চাঁদপুর, র দিয়ে 2টা, চাঁদপুর, ফরিদপুর, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর। নি দিয়ে নোয়াখালী, 2টা, ই দিয়ে 2টা, ফেনী, নোয়াখালী। 6 সেকেন্ড না, এখন তোমাকে মাত্র 3 সেকেন্ড টাইম দেওয়া উচিত, যেহেতু আরো সহজ করে দিলাম। দ্রুত বলো। 3 সেকেন্ড পরে ব্রাহ্মণবাড়িয়া, বলো। কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী। শেষ? জি ম্যাম, শেষ। আচ্ছা, এবার দেখি পুরো বাংলাদেশকে বলতে পারো চ্যালেঞ্জ। দেখো, এবার আমরা চট্টগ্রামে আসি। চট্টগ্রামের এটা কোন অংশ? উত্তর অংশ হয়। এটা কোন অংশ? দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ অংশ। আর আমি এটা দেখো কারা কারা আছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম। কয়টা আছে এখানে? 5টা। 5টা। এই 5টা মনে রাখার জন্য, কক্সবাজার তো সবার মনে থাকবে, তাই না? বাংলাদেশের সর্বদক্ষিণে, ও ঢাকার মতো বাংলাদেশের ঠিক মাঝখান বরাবর ঢাকা, তাই মনে থাকবে। কক্সবাজারকে বাদ দিলে আমি বাকি 4টা তোমাকে সহজ করে দিতে পারি। সেটা হচ্ছে খাড়াবাস। মনে রাখবা, খাড়াবাস। খাড়াবাস ছিল না বাস? অনেক বাস পাওয়া যায় রাঙামাটি, খাগড়াছড়িতে। রাঙামাটি, খাগড়াছড়িতে অনেক বাস পাওয়া যায়, খাড়া বাস। সে কারণে খাড়াবাস। খা দিয়ে খাগড়াছড়ি, রা দিয়ে রাঙামাটি, খাড়া। বা দিয়ে বান্দরবান, স দিয়ে চট্টগ্রাম। বুঝতে পেরেছো? খাড়াবাস। খা দিয়ে কি হবে? রা দিয়ে রাঙামাটি, বাসের বা দিয়ে বান্দরবান। এটা ভুল। বান্দরবান না, কিন্তু বান্দরবান। এটা ভুল লিখেছি। বান্দরবান। আচ্ছা, মিস্টেক হয়েছে টাইপটা। এরপরে চট্টগ্রাম, কক্সবাজার তো মনে থাকবে। এবার বলো তো 5টা আমাকে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। খাগড়াছড়ি, রাঙামাটি, এবার আমাকে বলো দেখি, যে শেরপুর থেকে শুরু করে, ময়মনসিংহ থেকে শুরু করে যেই জেলা আমরা শিখেছি, তোমরা দেখি যেটা বাদ পড়বে সেটা না দেখে বলো। প্রথমে আমরা একেবারে অনেস্টলি তোমরা ট্রাই করো, তুমি কত % মার্কস পাচ্ছ নিজেই নিজেকে দিতে পারবে। হ্যাঁ, তুমি একটা খাতা কলম নাও, তুমি মার্কস করে নাও। একটা পারবে, একটা যেটা পারবে একটা দাগ দিবে, না পারলে ক্রস দিবে। আচ্ছা, আলাদা আলাদা বিভাগ ধরেন। লিখো। আচ্ছা, আমি এবার লিখিতভাবে কিভাবে আসবে দেখো। তুমি নিজে লিখো, তারপর বইয়ের সাথে মিলিয়ে নিবে। দাঁড়াও, আমি তোমাকে যাই। তুমি খাতা কলম নাও।
খাতা কলম নিয়ে দ্রুত বাংলাদেশের মানচিত্রটা এঁকে ফেলো আগে, দেখি আমাদের কাদের কাদের মনে আছে। তুমি নিজেকেই এখন মূল্যায়ন করে ফেলতে পারবে। যারা মানচিত্র আঁকতে পারোনি তাদের জন্য আমি আরেকটু বলে দিচ্ছি। মানচিত্র আমরা আঁকছিলাম ওই দিন এইভাবে, প্রথমে এইভাবে একটা 3টা জিনিস বের করব আমরা, একটা এরকম আর একটা এরকম লম্বা ভাবে বের করবো, এইখানে এসে থামবো। 3টা আঙ্গুল বের করলাম বাংলাদেশে, এরপরে লম্বা হয়ে এইখানে একটা ঠোঁট বের করব, এইখানে এবার থামবো, থেমে এইখানে এবার বাংলাদেশকে একটা জি এর মতো বের করব, জি এর একটা পা বের হয়ে যাবে, ইংলিশের জি এর বের হয়ে এরকম আমার এখানে ঠিক মতো হচ্ছে না, মাউস দিয়ে আঁকতে হয়তো আমার একটু কম হয়। বাংলাদেশের পাটাকে তারপরে আমি এইভাবে এই জায়গা পর্যন্ত উঠিয়ে দিব। এরপরে বাংলাদেশের এইখানে 3টা বের করলাম ঠোঁট, আবার 3টা বের করব আমি, যারা ওদিন আঁকতে পারো নাই তাদেরকে একটু করা যায় কিনা দেখছি। এইভাবে বাংলাদেশ এঁকেছিলাম। তো বাংলাদেশের রিভার গুলো আমরা আঁকবো আগে। তো রিভার প্রথমটা আমরা পদ্মা আঁকবো। পদ্মা হচ্ছে বাংলাদেশের এই যে সীমানাটা দেখা যাচ্ছে, এই সীমানা বরাবর পদ্মা এইখানে চলেছে। তাহলে আমরা নদীকে ডাবল লাইন দিয়ে দেখাবো এইভাবে, এবং এটার নাম দিয়েছি আমরা পদ্মা। পদ্মা নদী এই জায়গায় এসে বিশেষ এই জায়গায় আরেকটা নদী মিলবে এইখানে, কে এই যে 3 নাম্বার যে বাংলাদেশের যে 3 নাম্বার মাথা, অর্থাৎ 1টা 2টা 3টা উত্তর দিকের 3 নাম্বার মাথাকে ঘেঁষে যমুনা নদী বাংলাদেশে এসে পদ্মার সাথে মিলবে। এটা জানো যে ভারত থেকে আসছে এইভাবে হয়ে, আর এটাও ভারত থেকে আসছে গঙ্গা নদী, ভারতের জন্য এটা আবার ব্রহ্মপুত্র নদী। যা হোক, এটা আমরা যমুনা হিসেবে একে ডাকি। তো যমুনা আসলো, আমি ডাবল লাইন দিয়ে দেখাবো, এখানে আমি যে দিচ্ছি অর্থাৎ এটা হচ্ছে যমুনা। আমি মাউসে ভালো লিখতে পারছি না বিধায় এভাবে দিচ্ছি। তো তাহলে পদ্মার সাথে যমুনা এসে মিলেছে এই গোয়ালন্দের নিকট। বাংলাদেশের আবার এই ভারতের এই জায়গাকে বলি আমরা মানস সরোবর, কি জানি, আচ্ছা যা হোক, ভারতের এই জায়গা থেকে আবার একটা নদী আসছে বাংলাদেশের এই জায়গায়, এটার নাম দিয়েছি আমরা সুরমা। হ্যাঁ, এই নদীটার নাম এখানে প্রবেশ করেছে। এখানে আরো একটা নদী আসছে, ভালো করে আঁকতে পারলে ভালো হতো, এইখানে মিলেছে, এটা হচ্ছে সুরমা, এস দিয়েছি সুরমা। এই নদীটা হচ্ছে কুশিয়ারা। এখানে 3টা নদী, আসলে 3টা নয়, আমি 2টা দেখাচ্ছি, একটা প্রথমটা, মাঝখানেটা কিছু না ধরবো আর কি, কে লিখেছি কুশিয়ারা। সুরমা আর কুশিয়ারার মিলিত স্রোতটাই হচ্ছে মেঘনা নাম। এই মেঘনাটা প্রবাহিত হয়ে বাংলাদেশের এই যে লেজ আমি এখানে তুললাম, এই যে লেজ তুললাম, এইটার সাথে এইভাবে মিলিয়ে দিবে পদ্মার একটা আরেকটা, এটা পদ্মার এক পার, অর্থাৎ কোন পার এটা, পূর্ব পার। পশ্চিম পারটা আমরা এইভাবে আমরা তো জানি এদিকে বঙ্গোপসাগর সাথে মিলেছে। এইখানে পদ্মার আরো অনেক নদী তৈরি হয়েছে, ছোট ছোট, তোমরা জানো অনেক দ্বীপ তৈরি হয়ে গেছে। তাহলে পদ্মা, যমুনা, সুরমা, এটা হচ্ছে মেঘনা, এটাও মেঘনা, এটাও মেঘনা, আবার এটা পদ্মা, এটা পুরোটাই পদ্মা, এই যে এটা পুরোটাই, এটাও পদ্মা, তাহলে এটা পুরোটাই মেঘনা। তাহলে পদ্মা এই জায়গায় চাঁদপুর, একটু আগে আমরা পড়েছি, চাঁদপুরের এই জায়গায় এসে মেঘনার সাথে মিলিত হয়েছে। এই যে অনেক কিছুতে আমাদের এগুলো লাগবে, চাঁদপুরে মিলিত হয়েছে, চাঁদপুর কোথায়, সবকিছু আমাদের এখানে লাগবে। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের নদীগুলো। তো এই নদীগুলো অনুযায়ী আমাদের বিভাগগুলো খুব সহজে আমরা শিখতে পারি। এটা হচ্ছে এই যে যমুনা এবং পদ্মা অধ্যুষিত যে এলাকা, যমুনা এবং পদ্মার এই জায়গায় বাংলাদেশের রাজশাহী বিভাগ, যেটাকে বর্তমানে 2 ভাগ করে রংপুর এবং রাজশাহী করা হয়েছে। যে ভাগ এখানে করেছে, একটা হচ্ছে আর দিয়ে আমি রংপুর বোঝাচ্ছি, আর একটা আমি রাজশাহী দিচ্ছি, আর যে দিচ্ছি রাজশাহী। এখানে বাংলাদেশের বড় নদীগুলো পড়িয়েছিলাম, পদ্মা, যমুনা, মেঘনা, সুরমা, মেঘনা। তাহলে আরো একটা রিভার আছে যেটাকে আমরা এইখান থেকে আমরা দেখিয়ে এনেছিলাম, কর্ণফুলী, যেটাও এই যে এখানে আমি কে দিয়েছি, কে, এই কে দিয়ে হচ্ছে তোমার কুশিয়ারা, এই কে দিয়ে কর্ণফুলী। কুশিয়ারা তো আমাদের বড় নদী না, কে হচ্ছে আমাদের, কর্ণফুলী হচ্ছে আমাদের বড় নদী। 5টা বড় নদী আমরা দেখাতে পেরেছি, যেটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার আমরা হচ্ছে বাংলাদেশের
বিভাগগুলো দেখছি, রংপুর, রাজশাহী। পদ্মার এই জায়গা থেকে এখানে আমি এটা আরেকটু এই জায়গা করে আঁকি। পদ্মার এই জায়গা থেকে আরেকটা নদী এইভাবে আসছে, যেটাকে যে গড়াই মধুমতি কি জানি, যা হোক এই নদীটা গড়াই। এই পাটটা হচ্ছে তোমার খুলনা বিভাগ, আমি KL দিয়ে দেখাচ্ছি এখানে। আর এইখানে এই যে খুলনার সীমানা এবং মেঘনার কিছু সীমানা সহ এইখানে পড়েছে বরিশাল, অর্থাৎ এই বিভাগটা আমি এই যে বরিশাল, হ্যাঁ BR দিয়ে আমি দেখাচ্ছি এখানে বরিশাল। তাহলে এইখানের এটা হচ্ছে তোমার ময়মনসিংহ, আমি M দিয়ে দেখাচ্ছি। আর এইটা হচ্ছে তোমার ঢাকা। এখানে ঢাকা মানে কে? ঢাকা এইখানে 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 সবখানে ঢাকা, কিন্তু এই যে বরিশালের এই পার এই সব কিছু কিন্তু ঢাকা, D দিয়ে দেখালাম। এবার ঠিক এইখানে খুব সহজেই আমরা সিলেট বের করেছিলাম, SI দিচ্ছি আমি, না সিলেট বানাতে SY, সিলহেট, SYLHET সিলেট, হ্যাঁ SY দিলাম সিলেট। এই বাকি এটা হচ্ছে তোমার কি চট্টগ্রাম, হ্যাঁ। এখন তোমরা এই ম্যাপটা আঁকো। এবার আমরা দেখিয়েছিলাম বাংলাদেশের ম্যাপটা রাখতে পারো না, এখানে আমরা রিভার দেখিয়েছি কি ডাবল লাইন দিয়ে, অর্থাৎ এখানে আমরা সাংকেতিক চিহ্ন, এখানে আমরা বাংলাদেশের নাম লিখবো, হ্যাঁ এটা বুঝাতে হবে না চিত্রটা কিসের, মানচিত্রটা বাংলাদেশের দিলাম। তারপরে তোমার রিভার দিয়ে আমরা এইভাবে বুঝিয়েছি, এইভাবে বুঝিয়েছি, এইখানে তুমি লিখবা রিভার বা নদী, হ্যাঁ। আর কি বুঝিয়েছি, এই যে সীমানাটা দিয়ে, এই সীমানাটা দিয়ে আমরা কি জানি বিভাগীয় সীমানা বুঝিয়েছি, ডিভিশনাল সীমানা। তাহলে তুমি এই সীমানাটা লিখো যে বিভাগীয় সীমানা। আর আবার এই যে সীমানা দেখতে পাচ্ছ বাংলাদেশের বাইরে তো ইন্ডিয়া, অর্থাৎ বাইরের রাজনৈতিক অঞ্চল, হ্যাঁ। আমাদের এই রাজনৈতিক ভূখণ্ড শুধুমাত্র বাংলাদেশ। এই তোমরা বইতে দেখবা এই লাইনগুলো মূলত এইভাবে না, বরং এই এক ডট, এভাবে ডট একটা লাইন, আবার ডট আবার লাইন, বইতে মিলিয়ে দেখো তোমরা দেখতে পাবে ডট ডট আবার লাইন আবার, অর্থাৎ এই যে সীমানার মধ্যে দিবা এই সীমা। তাহলে আমি যেভাবে এঁকেছি এটা মূলত এইভাবে আঁকবে না, এটা এক ডট এক লাইন, এক ডট এক লাইন। তাহলে ওই সীমানা মানে কি বুঝাচ্ছে, ওই সীমানা মানে বুঝাচ্ছে এটা আন্তর্জাতিক সীমানা, পলিটিক্যাল বাউন্ডারি। এই সীমানার বাইরে বাংলাদেশের আর কোনো জায়গা নাই। তাহলে সেটাও আমাকে লিখতে হবে এক ডট এক লাইন এক। আমি এখানে লিখতে পারছি না, তোমাদের বুঝে নিতে হবে, আমি বারবার বলি, হ্যাঁ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তুমি লিখবা, আমি IN দিয়ে INBOU বাউন্ডারি দিয়ে দেখাচ্ছি, তুমি লিখে দিবে। বুঝতে পেরেছো আশা করি। এরপরে মানচিত্র আকার 4টা বাউন্ডারি দিতে হয়, যেটার নিয়ম কি, মানচিত্রের যে কোনো দুই পাশে টাচ করতে হবে বাউন্ডারি। এই যে আমি টাচ করালাম, এদিকেও টাচ করালাম, বাকি দুই দিকে তুমি স্টাইলে সামান্য একটু প্রয়োজন অনুযায়ী খালিও রাখতে পারো, কারণ আমাদের অনেক নাম টাম লিখতে হয়, খালি রাখলাম। তো উত্তর দিকটা এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে আমাদের উত্তর লিখে দিতে হবে। আমি ইংরেজিতে লিখলাম N, যেহেতু এখানে N লেখা সহজ হচ্ছে, রস্য লেখা আমার জন্য এখানে কঠিন কার্যরে। এই হচ্ছে আমাদের মানচিত্রের বিষয়টা। তো তাহলে আমরা মানচিত্রের উপাদান কি কি পেলাম, মানচিত্রে থাকতে হয় বাউন্ডারি বা সীমানা, মানচিত্রে থাকতে হয় সাংকেতিক চিহ্ন, এই যে কোনটা দিয়ে রিভার বোঝায়, কোনটা দিয়ে বাউন্ডারি বোঝায়, এগুলো হচ্ছে সাংকেতিক চিহ্ন। মানচিত্রে থাকতে হয় শিরোনাম, 3টা বললাম। মানচিত্রে স্কেলও থাকতে হয়, যদিও তোমাদের এখানে স্কেল লেখা সম্ভব না, তোমাদের সকল বইতে দেখবা স্কেল থাকে নিচে, অর্থাৎ আমি বইয়ের কত ইঞ্চি সমান বাস্তবে কত ইঞ্চি বুঝাচ্ছি, কত কিলোমিটার বুঝাচ্ছি সেটা বোঝায় আর কি। তা হাতে লিখে তো সম্ভব না, বিধায় আমরা পরীক্ষার হলে হাতে যখন লিখি আমরা স্কেলটা দেই না। কিন্তু যখন তুমি একজন কোনো একটা কিছুর অফিসার হিসেবে বা কোনো একটা বড় দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, কোনো একটা প্রতিনিধি হিসেবে কাজ করবা কোনো অফিসার, তখন তোমাকে অবশ্যই স্কেল মেনটেন করে পাশে লিখে দিতে হবে এত ইঞ্চি সমান বাস্তবে এত ইঞ্চি, কিংবা ইঙ্গিত দিয়ে সাংকেতিক চিহ্ন স্কেল লিখে দিতে হবে এত ইঞ্চি সমান এত ইঞ্চি, যেটা সকল বইতে থাকে। দেখো আমি এখানে আমার এখানে দেখাচ্ছি, দেখো এখানে মানচিত্রে একটা স্কেল আছে, হ্যাঁ এটা স্কেল বুঝাচ্ছে। তো এই বাউন্ডারি গুলো হাতে লেখার জন্য দেয় নাই, কিন্তু আসলে তোমাকে এক ডট এক লাইন দিতে হবে। তো এটা হচ্ছে আমার বিষয়। তো আমি ক্লিয়ার করে আমি হোয়াইট কালার দিই।
ড্রয়িং ক্লিয়ার। আমি আবার স্বাভাবিকভাবে আমি এবার আমার আঁকবো, তোমরা আমার সাথে আঁকো, না আঁকলে তোমাদের অনেক ই হবে। তোমরা নিশ্চয় আমার চেয়ে অনেক ভালো করে আঁকতে পারার কথা, আমি তো একেবারে কম্পিউটারের মধ্যেই, আমার আঁকতেই অনেক সময় লেগে যায়। যা হোক, একটা মনে করো শেপ নিয়ে আসছে আর কি বাংলাদেশে বোঝার জন্য। তো চিটাগংকে আসলে আরো নামানো উচিত। এই যে, তো এখন রিভার গুলো দিলাম। আমি বোঝার সুবিধার্থে এই রিভার গুলো আমি এইভাবে দিলাম। হ্যাঁ, এই যে এইভাবে দিলাম। এতক্ষণ তো অনেক বুঝিয়েছি রিভারের বিষয়, এবার দেখি সহজে আমি ভাগ করব। ধরো আচ্ছা, এই যে রংপুর একটা ভাগ পেলাম, তারপর আমার ভাগ আর কি কি, এই যে ডাব্লিউর মতো করে এখানে ইয়েটা আমার কি জানি বলে এটা, তার আগে আমি সিলেটকে ভাগ করে ফেলি। সিলেট সহজ, সিলেট আঁকলাম। এবার আমি সিলেটের সাথে কিন্তু ঢাকারও সীমানা আছে, ময়মনসিংহেরও সীমানা আছে, দিলাম। তারপরে এই তো হয়ে গেল, এই যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, এইটা আমার বরিশাল, বাকিটা ইয়ে বলে, এটাকে কি বললাম, এটাকে আমি ঢাকা ধরি, এটাই হচ্ছে চিটাগং। এবার তোমরা আমাকে বলো আমাদের পরীক্ষার হল আমাকে কিভাবে লিখতে হবে। ওই পুরো সীমানা তো তুমি আঁকতে পারবে না, তোমাকে শুধু পয়েন্ট আঁকতে হবে। অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে এরকম একটা মানচিত্র আঁকতে হবে, তারপরে তোমাকে এইখানে একটা বিন্দু দিতে হবে, এইখানে একটা বিন্দু, এইখানে বিন্দু, এইখানে বিন্দু। যদি বলে যে মানচিত্রে পরীক্ষার হলে তোমাকে বলা হবে মানচিত্রে হবিগঞ্জ এবং ভোলা দেখাও, বাংলাদেশের মানচিত্রে 2 নাম্বার। তুমি কেমনে দেখাবে? এই জায়গায় এসে হবিগঞ্জ কোন জায়গায়, এখানে কি আছে বলো, এই জায়গায় কি হবিগঞ্জ, তুমি এই জায়গায় হবিগঞ্জ লিখবে, এই জায়গায় তোমার ভোলা, এই জায়গায় এসে তুমি ভোলা লিখবে। বুঝতে পেরেছো কিভাবে পরীক্ষা আসবে? জি ম্যাম। শুধু তুমি স্পট দিবে, স্পট দিয়ে তুমি ভোলা, ভকার লকার এভাবে দিবে। এবার তুমি আমাকে নিজে ট্রাই করো, তো আমি মূল্যায়ন করি। তুমি লিখো, এই জায়গাটা লিখো, এখানে লিখে দাও কি এটা কি, না লিখে লিখো, বাকিটা আমি বলবো। এটা সুনামগঞ্জ, গুড। যদি তোমার হয়ে থাকে তুমি ওখানে নিজেই 1 নাম্বার দিয়ে দাও, পেয়ে যাও, অথবা অন্য জায়গায় লিখো। তারপরে কি এই পয়েন্টটা কি লিখো, সিলেট। হ্যাঁ লিখেছো, পয়েন্ট দিয়ে লিখে আমাকে একটু দেখাও দেখি। কি বলে মানচিত্র কঠিন, দেখি তো কেমন কঠিন, দেখা তো, ভালো হয়নি। দেখাও এখানে সিলেট লিখে দেখাও। রাব্বি কই, তুমি তো খাতা দেখাচ্ছ না আমাকে। জি ম্যাম। আর একটু ক্লোজলি দেখাও, আরো ক্লোজলি। একেবারে সুনামগঞ্জটাই আমাকে তুমি হাত দিয়ে দেখাও, সবাই দেখাও, সুনামগঞ্জ সবাই দেখাও হাত দিয়ে। মানচিত্র ছোট আছে তো, এর দেখাইতেছ না, অনেক ছোট হয়েছে। বৃষ্টি হলে হোক, এখন তো বৃষ্টি হবেই। ওকে, এরপরে এই জায়গায় লিখো মৌলভীবাজার, মৌলভী নয়, তাড়াতাড়ি লিখে আমাকে বলো যে ক্লিয়ার হয়ে গেছে, হয়েছে? জি ম্যাম। এবার এইখানে লিখো, এখানে কোনটা হবে, তোমরা অ্যানালাইসিস করো কি এখানে। তোমরা এখন বই সামনে দিও না, তোমরা বই বন্ধ করে ফেলো, না পারলে তোমার ব্রেন ওয়ার্ক হবে, বন্ধ করে ফেলো। এখানে কি লিখো, না পারলে বসে থাকো তাও ভালো, আমি বলবো তখন লিখো। এখানে কি ময়মনসিংহ, আর এখানে কি ছিল নেত্রকোনা। গুড, লিখো, একেবারে ব্রেন ওয়ার্ক করো, তখন তুমি পাশে লিখেও রাখতে পারবে, রাখো যে কত নাম্বার পাচ্ছ, 64 মার্কস কত মার্কস পেয়েছো তুমি এখনই যাচাই করে ফেলতে পারবে নিজেকে। এরপরে 2টা পুর ছিল, কি কি, একটা পুর, এই একটা জামালপুর আর মেহেরপুর। তারপরে শেরপুর, গুড। হ্যাঁ, তারপরে এটা গেল। আমরা পরবর্তী সহজটা ধরবো, ভোলাতে বরিশালে আসবো। একেবারে প্রথম পয়েন্টটা কি, প্রথমে ছিল বরিশাল।
তুমি না বরিশাল। পারলে সমস্যা নাই, আই উইল হেল্প ইউ। হ্যাঁ, কিন্তু তুমি বই দেখো না। বরিশাল। সেকেন্ডটা কি ছিল এখানে? ভোলা ছিল। হ্যাঁ, ভোলা। গুড, লিখো। তুমি নিজেকে একটা মার্কস দাও ওই জায়গায়। তুমি এক দাও, যদি পারো এক দাও। পাশে ভোলাও লিখো, এক দাও। তাহলে তুমি সবগুলো এক যোগ করবা। এরপরে এক যোগ এক যোগ এক যোগ সমান কত হয়েছে তুমি নিজেই মার্কিং করতে পারবে। এর পরেরটা কি দেখ বলো তো? বরগুনা। পটুয়াখালী। বলে না পটুয়াখালী। কুয়াকাটা, পটুয়াখালী যাই। এই কুয়াকাটা সমুদ্রের চরে, খুব সহজেই মনে থাকবে। বরগুনা তো কুয়াকাটা। হ্যাঁ, বরগুনা পটুয়াখালী আলাদা, বরগুনার আগে কিন্তু দুটোই এক পটুয়াখালী। জায়গায়, সেই কারণে বলা হয় বরগুনায়। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বরগুনা কেন, পটুয়াখালী পাশে পাশে ঘড়ির কাঁটার আসলে দিকে কি ঘুরলে। দুইটাই কাছাকাছি তো, ওখানে গিয়েছিলাম আমরা, দুইটাই কাছাকাছি। দুইটারই হচ্ছে ওই যে এইখানে পড়ো ওইখানে পড়ো, কোনটা বলবা? এই যা হোক, যেমন সুন্দরবন, তুই বলতে পারো সুন্দরবন তো বাংলাদেশ। ইন্ডিয়ানরা বলবে কই সুন্দরবন তো ইন্ডিয়ায়, দুইখানে সুন্দরবন আছে। তো কোথায় আছি আমরা? ম্যাম ছিলাম পটুয়াখালীতে। পটুয়াখালী। যেমন এই যে ঢাকা, ঢাকায় আসো, ঢাকার প্রার্থী বলবে না সিলেট তো আমার কাছে, ময়মনসিংহ বলবে না সিলেট তো আমার সাথে, দুইজনের সাথে। তো যাই হোক, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা দিয়েছো। এরপরে লিখো কোনটা? চারটা বলেছো ঝালকাঠি। কিন্তু অলরেডি। পিরোজপুর, ঝালকাঠি। ঝালকাঠি, ঝালকাঠি পিরোজপুর। পিরোজপুর, ঝালকাঠি, পিরোজপুর। খুব দ্রুত যাও বাবু, তাড়াতাড়ি করো। 6টা হয়ে গিয়েছে। এবার আমরা রংপুরে আসবো। আমি সবার শেষে তোমাদেরকে মার্কিংটা জিজ্ঞেস করবো কত পেয়েছো। হলে 1 নাম্বার দাও, না হলে ওই জায়গায় 0 দাও এবং নামটা লিখে দাও। নাম না লাগলে তুমি ভুল করবা, না হলে 0 এবং নামটা লিখে দিবা। এবার আমরা রংপুরে আসি। রংপুরের প্রথম 4টা, তার মধ্যে প্রথম 2টা কি? পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। হ্যাঁ, যার মনে ছিল 1 নাম্বার দাও, মনে না ছিল 0 দাও। পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম। এরপরে তোমরা বাকি 4টা লিখো। কি কি আছে বলো তো বাকি 4টাতে? দিনাজপুর। হ্যাঁ, গুড। তারপর রংপুর, দিনাজপুর, রংপুর। হ্যাঁ বলো, ভুল হলে ভুল হোক। দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও। হ্যাঁ, মিসিংটা 0 দাও, ভুল ভালোটা লিখো। এবং এখন লিখো, এই জায়গায় লিখো, সরি, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, আর কি কুড়িগ্রাম। এই জায়গায় লিখো গাইবান্ধা, এই জায়গায় লিখো রংপুর, ঠাকুরগাঁও। গাইবান্ধা, ঠাকুরগাঁও, মাঝখানে 2 পুর, এটা মনে রাখলে হয়। গাইবান্ধা, ঠাকুরগাঁও, মাঝখানে 2 পুর। রংপুর, দিনাজপুর। আমি তো এখনই একটা টেকনিক বের করে ফেলেছি তোমার সাথে কথা বলতে বলতে। যেমন ধরো ঠাকুরগাঁওয়ের গাঁও আর বান্দার বান্দা, তাহলে গাঁও বান্দা। আমরা বলি না গরু বান্ধ, গাঁও বান্দা, তারপরে মাঝখানে 2 পুর, গাঁও বান্ধা 2 পুর, রংপুর, দিনাজপুর। এইভাবে নিজস্ব টেকনিক বের করবে। আচ্ছা, তো এর হয়ে গেল। এরপরে রাজশাহীতে আসি। রাজশাহীতে কি কি ছিল? জয়পুরহাট, বলো, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, শেরপুর, হ্যাঁ, নাটোর, রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ। লিখে ফেলো। আমি প্রথম 4টা বলি, লিখো। জয়পুরহাট, বগুড়া, এই জায়গায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা। তারপরে কোন 4টা বলো? নাটোর, রাজশাহী, নবাবগঞ্জ, নওগাঁ। নাটোর, রাজশাহী, নবাবগঞ্জ। এখানে তো 3টা দন্তন্য আছে, মনে রাখার কথা। কি বললাম? নাটোর, রাজশাহী, নারা, নন, তারপর চাঁপাইনবাবগঞ্জ, তারপর নওগাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে, এই জায়গায় হচ্ছে নাটোর, এই জায়গায় হচ্ছে রাজশাহী, এইখানে হচ্ছে তোমার নওগাঁ, সরি, হ্যাঁ নবাবগঞ্জ, এইখানে হচ্ছে নওগাঁ। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে আরগুলো টেস্ট করব। খুলনাতে টেস্ট করো। খুলনার প্রথম 3টা বলো দেখি, প্রথম 4টা। খুলনা,
হ্যাঁ আমিও না দেখেই বলবো, দেখি খুলনা। খুলনা, যশোর, না প্রথম মাগুরা। থেকে বলো, না হলে তো এলোমেলো হয়ে যাবে। প্রথমটা কি ছিল? প্রথমটাই তো মনে কুষ্টিয়া, নেই। কুষ্টিয়া, 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 তারপরে মাগুরা। নড়াইল ছিল মনে হয়। না, মাগুরা, নড়াইল, বাগেরহাট। হ্যাঁ কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট। বাগেরহাট। নড়াইল, বাগেরহাট লিখো। কুষ্টিয়া, মাগুরা, সাকিব আল হাসানকে বসাও, তারপরে আর কাকে কাকে বসাবা? আমাদের মাশরাফিকে বসাও। মাশরাফি। তারপরে হচ্ছে তাহলে নড়াইল কাকে? নড়াইল হচ্ছে মাশরাফিকে বসাও। পরে বাগেরহাট, তারপরে খুলনা, এইখানে খুলনা, তারপর সাতক্ষীরা, যশোর। সাতক্ষীরা এস দিলাম। সাতক্ষীরা কারে বসাবা? মুস্তাফিজকে নাকি? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আর কাকে? অলরেডি কয়টা হয়ে গেল? কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, খুলনা, এই তো হয়ে সাতক্ষীরা, গেল তারপর 6টা। যশোর। তারপরে যশোর, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, তারপর যশোর। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, তারপরে মেহেরপুর, চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই যে ঝিনাইদহ, এখানে তো 2টা জে পেলাম। চুয়াডাঙ্গার সি, মেহেরপুর সিএম, যে সিএম হয়ে গেল। আল্লাহ কখন তো শেষ হবে রে। তারপরে হলো ঢাকায় আসি। ঢাকাকে বসাতো তোমরা কিভাবে আসছো জানো? অনেকটা এরকম একটা বাঁকা ভি এর মতো দাও, একটা ভি বা ইউ বেঁকে গিয়েছে। কারণ তোমাদের ঢাকার মানচিত্র যদি তোমরা আঁকতে না পারো তাহলে তো সমস্যা। তুমি এইখানে আছো, দাও এখানে ডি বা ঢাকা। এরপরে 6টা জেলা ছিল পরস্পরের সাথে লেফটে। প্রথমে ছিল টাঙ্গাইল, গাজীপুর, গাজীপুর, হ্যাঁ নরসিংদী, নরসিংদী, দি, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের এন লিখছি, মুন্সিগঞ্জ, এরপরে মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, নারায়ণগঞ্জের এম, তারপর মেহেরপুর। মানিকগঞ্জ, না না না, না মেহেরপুর এখানে না। শরীয়তপুর, মানিকগঞ্জ ম্যাম, মানিকগঞ্জ, 2 গঞ্জ না, মানিকগঞ্জ। মুন্সিগঞ্জের পরে মানিকগঞ্জ, টাঙ্গাইল, হ্যাঁ, 3টা মানিকগঞ্জ। গঞ্জ একসাথে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ সব এক জায়গায়, কাছাকাছি ইয়েতে একসাথে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ। এখানে মানিকগঞ্জ তোমরা তো মনে থাকার কথা, তোমাদের আশেপাশে কারা আছে? হ্যাঁ, ভুলে গেছি। তোমাদের তো শাস্তি পানিশমেন্টে আনার কথা। এই যে মানিকগঞ্জ দাও এখানে, তারপরে কি দিবে? টাঙ্গাইল। টাঙ্গাইল। না, এটা তো বলার দরকার ছিল না আমার। টাঙ্গাইল। তাহলে গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল হয়ে গেল। দূরে কে ছিল? এখানে ছিল কিশোরকে অনেক কিশোরগঞ্জ। দূরে রেখেছি আমরা। কিশোরগঞ্জ ম্যাম, কিশোরগঞ্জের কে দিলাম। এরপরে এখানে আসি, আমার সেই সূত্র মনে আছে, মাঝখানে 2 পুর ছিল, অনেক দূরে গঞ্জ ছিল। শরীয়তপুর, গোপালগঞ্জ, গোপালগঞ্জ। মাঝখানে 2 পুর কি পুর ছিল? শরীয়তপুর, মাদারীপুর নাকি? জি জি ম্যাম, ম্যাম, তো এইভাবে নিজস্ব টেকনিক আবিষ্কার করো। তারপর আমার তো আরো 2টা মনে আছে মনে হয়। এরা কারা? রাজবাড়ী, আরেকটা কি জানি ফরিদপুর, ছিল? রাজবাড়ী, ফরিদপুর ছিল। ফরিদপুর, রাজবাড়ী। হ্যাঁ হয়ে গেছে, ফরিদপুর, রাজবাড়ী লিখে দাও। আল্লাহু আকবার। এবার আমি চিটাঙে আসি, তাড়াতাড়ি আসো, আমার বাড়ি চলে যাই। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। আ প্রত্যয় 2টা, র 2টা, ই 2টা। এটা ব্রাহ্মণবাড়িয়া, বলো। কুমিল্লা। ব্রাহ্মণবাড়ি আ, কুমিল্লা, লা, তারপরে তারপর কি? চাঁদপুর, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, অর্থাৎ র দিয়ে তারপর 2টা। নোয়াখালী, তারপর নোয়াখালী, তারপর ফেনী। নোয়াখালী, ফেনী, ফেন দিয়ে ই, ফেনী, তারপর ফেনী আর নোয়াখালী নোয়াখালী। হয়ে গেল। তারপর ম্যাডাম আমার খারাপ। আমাদের খারাবাস। এলাকার মেয়ের নাম আছে খারাবাস। অরণি, এটা মনে রাখলেও হয়, অরণি থেকে আরণি। আচ্ছা, তো এরপরে খারাবাসকে আবার লিখে দাও। খারাবাস, খাগড়াছড়ি, হয়ে আসছে যে খাগড়াছড়ি, রাঙামাটি, রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, চট্টগ্রাম। কক্সবাজার আমার বাড়ি। আমার বাড়ি কোথায় জানো? এই জায়গায়, কক্সবাজারও না, এই যে রোহিঙ্গা আমরা। তাহলে তো ম্যাডাম, প্রতি বছরই রোহিঙ্গা। কক্সবাজার যাওয়া হয়। হ্যাঁ তার মানে তো প্রতি বছরই কক্সবাজার যাওয়া হয়। হ্যাঁ যা হয়। এই যে ম্যাম, এখানে তো ঠিক আছে, আমরা গেলে। এবার বলো তো আমাকে কে কত নাম্বার পেয়েছো আনুমানিক? এবার বাউন্ডারিতে দিবাই। এই যে বাংলাদেশের বাউন্ডারি, এভাবে বাউন্ডারি দিবে, ওই আগের মতো বাউন্ডারি দিয়ে দাও তো তোমরা। এবার আমাকে বলো তো এটার নাম কি হবে? শিরোনাম, বাংলা মানচিত্রের উপাদান কি?
আচ্ছা আমরা উপাদান ভিত্তিতে যাই, তাহলে মনে থাকবে উপাদান কি কি। প্রথম উপাদান বাউন্ডারি দিলাম, ঠিক আছে। এরপরের উপাদানটা কি? শিরোনাম। এটা শিরোনাম কি? বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল। লিখো উপরে, এই জায়গায় লিখো বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল, লিখো প্রশাসনিক মানচিত্র আর কি, বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র বা প্রশাসনিক অঞ্চল শিরোনাম দিয়েছ। এরপরে এই এই ভেতরের যে বাউন্ডারি দিলাম এগুলো দিয়ে কি বুঝাচ্ছ? বিভাগ বুঝাচ্ছ, এই তো? জি ম্যাম। আচ্ছা তাহলে এখানে দাও সাংকেতিক চিহ্ন, দাও দিয়ে দাও যে ইয়ে, এখানে লিখো কি লিখবা? ডিভিশন। বিভাগীয় সীমানা লিখো, বিভাগীয় সীমানা লিখো, এই তো? এই যে স্পট দিয়েছি, স্পট দিয়ে কি বুঝাচ্ছ? বিভাগ না, এই যে সবগুলো স্পট, এগুলো কি জেলা না উপজেলা? উপজেলা। এই যে স্পট দিলাম আমি, যে এতগুলো বিন্দু দিলাম, ফোঁটা দিলাম, ফোঁটাগুলো কিসের বুঝাচ্ছি? জেলা। জেলা জেলা বুঝাচ্ছি। তাহলে তুমি সাংকেতিক চিহ্ন দাও এখানে, স্পট দিয়ে লিখো জেলা সদর, লিখো জেলা সদর। আমায় কষ্ট দিও না, আমি লিখতে পারছি না এখানে মাউসে। লিখো জেলা সদর। শেষ হয়েছে? জি ম্যাম। আর কি কি সাংকেতিক চিহ্ন ইউজ করেছো? ধরো তুমি এখানে নদী হয়তো বা বুঝিয়েছো ডাবল লাইন দিয়ে, হ্যাঁ, তো তুমি এবার ডাবল লাইন দাও, লিখো নদী, নদী সীমারেখা। নদী সীমা, নদী বললে হবে। নদী সীমানা তো আমরাই দেখাচ্ছি, এটা তো আমাদের এই দুই সীমানায় আমাদের কাছে, তুমি নদী লিখো শুধু। আর তুমি এখনই তোমার মানচিত্রটাকে মুছে দিয়ে, মানে আন্তর্জাতিক বাউন্ডারি যেটা সীমানা, সেটাকে এক ডট এক লাইন দাও, এভাবে দাও এক ডট। আমি তো মুছতে পারছি না, তুমি মুছো, মানে অথবা একটু কেটে কেটে দাও, কলম হলে একটু বিন্দু বিন্দু দিয়ে দাও, দিয়ে এখানে এক ডট এক লাইন, এক ডট এক লাইন দিয়ে লিখো আন্তর্জাতিক সীমানা। ম্যাম প্রথমে আমরা যেটা আঁকাই নিছিলাম ওইটা মুছে ফেলবো। সরি বুঝতে পারছি না ম্যাম প্রথমে আমরা যেটা আঁকাই নিছিলাম ওইটা মুছে এক ডট এক লাইন দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু আপাতত তুমি নিজে নিজে বুঝতে পারলে হবে। তুমি কোনো একটা লাইনটা মুছে দিয়ে ওই জায়গায় শুধু দাও যে এক ডট এক লাইন, এক ডট এক লাইন। বাকিগুলো তো তুমি তৈরি করে আমাকে দিবে বাড়ির কাজ হিসেবে। এখন আমাকে দ্রুত বলো। আচ্ছা নর্থ লাইন, এটা মানচিত্রের আরেকটা। তাহলে বাউন্ডারি, শিরোনাম, সাংকেতিক চিহ্ন, চারটা। স্কেল, স্কেল যদি আমরা লিখতে পারি না এখানে, পাঁচটা। হ্যাঁ, বাউন্ডারি, শিরোনাম, সাংকেতিক চিহ্ন তিনটা, স্কেল চারটা, আরেকটা কি? মোট পাঁচটা মানচিত্রের উপাদান। আরেকটা কি? উত্তর দিক, লিখে দাও রস্য দিলাম আমি, দেখো ইন্টারন্যাশনাল রস্য। আমাকে তাড়াতাড়ি ছুটি দাও, এখন হয়েছে কিনা? জি ম্যাম। আমি কি এখন পেজ উল্টাতে পারি? জি আল্লাহ, পিকচার নেওয়ার ছবি আছে কিনা দেখি। সেভ। ম্যাম ক্লাস আমি আচ্ছা, তো তোমরা তো এখন, তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে? সেই 64 জেলার চ্যালেঞ্জ নিতে পারা যাবে এখন? অন্তত মোটামুটি পারা যাবে ইনশাআল্লাহ ম্যাম। এবার সাহস করে বলো যে আমাকে নেক্সট কোন সময়ে, আজকের কয়টায় কিংবা আগামীকাল কয়টায় কিংবা পরশুদিন কয়টায় আমাকে কি ভাগ করে করে নিবা নাকি পুরো মানচিত্র নিবা? তোমাদের বিষয় বলো। কে চ্যালেঞ্জ দিয়ে আমাকে অনলাইনে ভিডিও করে দিতে পারবা বলো? 1 জন থেকে 10 জন উৎসাহিত হবে। বল, ওখানে লিখে দিবা যে জিওগ্রাফি ম্যামের মানচিত্র চ্যালেঞ্জ বাড়ির কাজ, তারপরে ওখানে দিবা যে হোক উৎসাহ পাক সবাই। লাইক 10 মিনিটস স্কুল পর্যায় সারণী, বা আরেকটা ডায়লগ দিলে ওখানে দিবা যে। তো যা হোক, আমি স্টপ শেয়ার দিয়ে আগে স্টপ শেয়ারে যাই। মূল্যায়ন। আচ্ছা, তাহলে সীমানা, বাংলাদেশের সীমানা তো বুঝিয়েছিলাম। কত? 4712, ইন্ডিয়ার সাথে 3715, মায়ানমারের সাথে 280, 700 কত যেন হচ্ছে ইয়ের সাথে, যে ইন্ডিয়া বঙ্গোপসাগরের সাথে
অবস্থান 717 আমাকে অবশ্য তোমরা এগুলো আগেই বলেছো, আয়তন, জলবায়ু নিজেরা বলেছো, ভূপ্রকৃতিও বলেছো। মোটামুটি মূল্যায়নটার সাথে সাথে আমাদের হয়ে গেছে আজকে। তো এটা তোমাদের আরেকটা কাজ, ওই যে চ্যালেঞ্জটা তো চ্যালেঞ্জ, এটা তোমাদের জন্য। আমার কাজ হচ্ছে মূলত এই যে এটা বিভাগ ঢাকা, চট্টগ্রাম, অবস্থান ও আয়তন। এখানে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে তোমাদের মেসেঞ্জারে একটা ইয়ে পাঠিয়েছি, গ্রুপে একটা বইয়ের পৃষ্ঠা পাঠিয়েছি, ওখানে কিন্তু এটার লেখা আছে, ইনফরমেশন গুলো লেখা আছে পুরোটা। চট্টগ্রাম অবস্থান, আয়তন কত, জনসংখ্যা কত, ঘনত্ব কত, কতজন প্রতি কিলোমিটারে, খুলনায় কতজন, সিলেটে কতজন লেখা আছে, আমি ওখানে দিয়েছি। তো এবং অন্তর্গত জেলাসমূহ আমরা এতক্ষণ পড়লাম, বুঝতে পেরেছো? এই যে দেখি একজনে বলো তো, ঢাকা লেখা আছে, খুলনা বলো তো আমাকে, না দেখে কতটা বলতে পারবো দেখি। খুলনা, হ্যাঁ কুষ্টিয়া, হ্যাঁ মাগুরা, হ্যাঁ তারপর মাগুরা, নড়াইল, বাগেরহাট, হ্যাঁ তারপর খুলনা, সাতক্ষীরা, যশোর, হ্যাঁ তারপর চুয়াডাঙ্গা, ম্যাডাম তারপর গুলো ভুলে গেছি। কয়টা বলেছে বলো, বাদ ম্যাডাম, বলেছে কয়টা? মেবি ম্যাডাম 2টা। তার মানে এ প্লাস পেয়ে গেছো, ক্লাস করলে এ প্লাস, তাহলে আর কি লাগে তোমাদের? এরপরও ক্লাস না করলে তো কিছু নাই। তো যা হোক, আমরা একটু স্টপ শেয়ার দিয়ে আমরা গ্যালারিতে যাই, আমরা একটু এটার স্টপ রেকর্ডিং স্টপ করে দিব। তাহলে আজকে আমরা তো পড়লাম, কি বললাম? আমরা পড়লাম বাংলাদেশের, আমাদের লেসনের নাম ছিল বাংলাদেশের প্রশাসনিক, বাংলাদেশের অবস্থান, পরিচিতি ও প্রশাসনিক অঞ্চল। এটা পড়তে গিয়ে আমরা পড়লাম বাংলাদেশের অবস্থান, মানচিত্রে দেখলাম বাংলাদেশ ঠিক এশিয়ার কোন জায়গায় আছে। হ্যাঁ, আবার বাংলাদেশের পরিচয় পড়লাম, বাংলাদেশের সীমানা কত, আয়তন কত, তারপরে অবস্থান কোথায়, বাংলাদেশের চারদিকে প্রতিবেশী কারা, কোথায় ব্যবসা বাণিজ্য করলে দ্রুত আমরা প্রতিবেশীদের সাথে কিভাবে এই করতে পারবো, কেন আমরা ইন্ডিয়ার সাথে পেরে উঠছি না, এটা তো সব বুঝতে, মানে ওই সীমানা দিয়েও বুঝতে পারছো, ওরা অনেক চারিদিকে আছে। তো যা হোক, এটা আমরা বুঝলাম। এরপরে কি বললাম? প্রশাসনিক অঞ্চল। প্রশাসনিক অঞ্চলে আমরা কয়টা ভাগ পেয়েছি? রিভার পেয়েছি 5টা, এটা তো প্রশাসনিক অঞ্চল না, ভূপ্রাকৃতিক অঞ্চল। তো ওখানে প্রশাসনিক ভাগ ভেদ পেয়েছি কয়টা? আমরা ডিভিশন পেয়েছি কয়টা? 8টা। 8টার মধ্যে আবার 64টা পেয়েছি। এবং ময়মনসিংহে পেয়েছি কয়টা? 4টা। সিলেটে পেয়েছি 4টা। তারপরে গেলাম বরিশালে কয়টা পেয়েছি? বরিশালে 6টা। তারপরে গেলাম আরেকটু বড়তে, রংপুরে কয়টা পেয়েছি? 8টা। তারপরে পেয়েছি রাজশাহীতে 8টা। তারপরে খুলনায় আসছি 10টা। তারপরে ঢাকায় আসছি কয়টা পেয়েছি? ঢাকা সহ চারিদিকে 6টা। তারপরে আবার মোট 13টা পেয়েছি। চিটাগংয়ে আসলাম, কয়টা পেয়েছি? 5টা। হ্যাঁ, আরনিতে পেয়েছি 6টা। 5টা কেন? চিটাগংয়ে আরনিতে কয়টা আছে? আরনি 6টা। কারাবাসে পেয়েছো 5টা। তাহলে 6টা আর 5টা কয়টা পেয়েছো? 11টা পেয়েছো। তো আমাদের কাজ কি পেয়েছি আমরা আজকে? বাংলাদেশের বিভাগগুলোতে কয়টা জেলা আছে, সীমানা কত, লোক সংখ্যার ঘনত্ব কত, কি পরিমাণ লোক সংখ্যা আছে, সেগুলোই আমরা ওখানে পেয়েছি, মানে ওই চার্টে চেয়েছি। তাহলে ওই চার্টটা করে তোমরা আমাকে অনলাইনে সাবমিট করবে। আর আমি চাইবো তোমরা এই চ্যালেঞ্জটা নিয়ে চ্যালেঞ্জটা দিবা সবাই, বুঝছো? যার কিনা একেবারে চেহারা দেখাতে ইচ্ছে না করবে অনলাইনে, তারা অন্তত ভয়েস রেকর্ড করতে দিতে পারো। হ্যাঁ, আমার ওই কথাটা ওখানে লিখবা যে পর্যায় সারণী চ্যালেঞ্জের মতো চ্যালেঞ্জ, এটা বলে 10 মিনিট স্কুলের পর্যায় সারণী, সায়েন্সের পর্যায় সারণী চ্যালেঞ্জের মতো এই চ্যালেঞ্জ, মানে বাংলাদেশের মানচিত্র চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা বলবো। তো ঠিক